ওকে, এবার দেখাচ্ছি সোনার তরী। এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। আমাদের যে বই, যেটা এই যে বিপ্লব বই, বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার অ্যাডমিশনের সাথে একবারে একটা ধারাবাহিক সিরিজ আকারে যে বইটা, সেই বইয়ের দেখো এই সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে তোমাকে যা জানতে হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাকে জানতে হবে, যেটা তোমরা অপরাজিতা একটু জেনেছিলাম। তারপর হালকা করে আজকে এটাও আমি একটু আলোচনা করে দিব, গুরুত্বপূর্ণ পার্টগুলোর মধ্যে একটু টাচিং দিব। এরপরে হচ্ছে উৎস, ছন্দ, গঠন, পটভূমি, এই জিনিস আলোচনাগুলো আছে। তারপরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেটা আসলে এই যে ঘটনাটা, অর্থাৎ তার নৌকা বোঝাই করে সোনার ধান নিয়ে যায়, অসহায় কৃষকের অসহায়ত্ব, এই ছবিটা দেখতে পারতেছি। তারপরে হচ্ছে মূল কবিতা। মূল কবিতার আমরা সাজিয়েছি দুইটা পার্টে, একটা হচ্ছে আসলে মাঝখানে মূল কবিতা, পাশে হচ্ছে কোন লাইন, কোন শব্দ, কোন ঘটনার কি ব্যাখ্যা, আর এই পাশে হচ্ছে শব্দার্থ, এবং শব্দার্থ বোঝার জন্য প্রয়োজনীয় যে ছবিগুলো আছে সেগুলো আমরা যুক্ত করে দিয়েছি। এরপরে আছে একটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে যেহেতু সোনার তরী, এই কবিতাটা একদম রূপক কবিতা, বলতেছে এক, বুঝাচ্ছে আরেক। আমরা অনেক সময় দেখি, আমরা খেলি ডাবল মিনিং দিয়ে, কথা একটা বলি কিন্তু বুঝাই আরেকটা। এটা আমাদের কাছাকাছি বন্ধু বান্ধব যারা আছে তারাই বুঝতে পারে। সুমাইয়া বেগম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা পরে আসছো সবাইকে সালাম। আমরা মাত্র কিন্তু ক্লাস শুরু করেছি। তো এই কবিতাটার তোমরা একটা প্রশ্ন আসে, যে প্রশ্নটা তোমাদের এখানে আসে না, এটা অ্যাডমিশন পর্যায়ে আসে, এত ফালতু কোয়েশ্চেন এইচএসসি তে আসে না। সেই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, যে সোনার তরী কবিতার মধ্যে লাইন মোট কয়টি? তো লাইন মোট কয়টি এইটা মনে রাখা খুব সহজ। দেখো 1 2 3 4 5 6 7টা, এরকম প্রতিটা পংক্তিতে 7টা করে লাইন আছে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এরকম ঘর আছে কয়টা? 6টা। 6টা করে কি বলা যায় এটাকে, অনুচ্ছেদ কিংবা পংক্তি আছে। তাহলে 6 7 42, 6 আর 7 দিয়ে গুণ দাও, হিসাব বেড়ে গিয়েছ। আচ্ছা, রাজা চৌধুরী অনেককে মেনশন দিয়েছে, এই যে রাজা চৌধুরী ধন্যবাদ। স্যার, বাংলা দ্বিতীয় পত্রে কয়টায় ক্লাস হয়েছে? ও, বাংলা দ্বিতীয় পত্রে ক্লাস হয়েছে 2টা, অর্থাৎ আমরা 2 সপ্তাহ অতিক্রম হয়েছে, এইটা 3য় সপ্তাহে পড়েছে, তার মানে এখনো সব বাকি রয়েছে। এখানে আমরা বাংলা দ্বিতীয় পত্র শেষ হয়েছে 2টা টপিক, সেটা হচ্ছে উচ্চারণ আর বানান। এখনো বাকি আছে পদ, প্রত্যয়, সমাস, তারপরে হচ্ছে এই অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, বাক্যান্ত, অর্থাৎ সবই কিছু বাকি রয়ে গেছে। মাত্র শুরু করলাম। এমডি আবির, আচ্ছা, কাব্যপ্রেমিক, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ কাব্যপ্রেমিককে। সাদিয়া, সিমরান, আচ্ছা সিমরান, ওকে। তাহলে আমরা 6 7 42 পেয়ে গেলাম। এই পাশে চরিত্র বিশ্লেষণ, কৃষকের অবস্থান, প্রকৃতি, ভাব, অর্থাৎ এখানে চরিত্র বিশ্লেষণ শুধু এভাবে করা হয়নি, চরিত্র বিশ্লেষণটা করা হয়েছে মানে দুইজনের প্রেক্ষাপট অনুযায়ী, যে একই জিনিস কৃষকের ক্ষেত্রে কি, মাঝির ক্ষেত্রে কি। ঠিক আছে, এটা সুন্দর একটা ঘটনা, এটা তোমাদের পড়তে পারলে সৃজনশীল লেখায় খুব উপকার হবে। আরেকটা সেই কবিতার রূপকথাগুলো, অর্থাৎ কোন শব্দ দিয়ে কি বুঝিয়েছি, এটা তোমার সৃজনশীল লিখতে অনর্গল লিখতে পারবে, হাত খুলে লিখতে পারবে। স্যার, আজ অনেক ক্লান্ত, ক্লাস আজ করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা নাই। তারপরে আসো, সাহিত্যে খুঁজি ব্যাকরণ, পরীক্ষায় খুব কমন। তো এইটার বিষয় হচ্ছে যে ব্যাকরণের পার্ট এখান থেকে কি কি আসে, যেমন বানান, শুদ্ধ উচ্চারণ, প্রকৃতি প্রত্যয়, সন্ধি, সমাস, অর্থাৎ সোনার তরী থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসে। তো এইটাই আমরা ফার্স্ট পেপারের মধ্যে যেমন ব্যাকরণ আছে, ব্যাকরণের মধ্যে হালকা একটু ফার্স্ট পেপার আছে, এভাবে করে কম্বাইন করে আমরা আমাদের এই যে বই কিংবা নোটগুলোকে সাজিয়েছি। স্যার, ফ্রি ক্লাস তাই কেউ পাত্তা দেয় না, বাট আপনি কত সুন্দর পড়ান, এটা যারা জানে তারা জাস্ট ক্লাস করে। হ্যাঁ, এটা ঠিক আছে, ওকে, যারা জানছে তারা ক্লাস করতেছে। আমিও আসলে ওই জন্যই ইয়েটা করতেছি না, কারণ আমি হচ্ছে আমাকে গুছাচ্ছি। কারণ এই ফ্রি ক্লাসটা যদি সবাই করে ফেলে, তাহলে যখন পেড করব তখন হয়তো অনেকে আর যুক্তি হবে না। এই জন্য ফ্রিতে আমি আমার কন্টেন্ট গুছিয়ে ওয়েবসাইটে দিয়ে দিব, তারপরে সেটা পেড করব, সেটাকে বুস্টিং দিব, সেটাকে সবাইকে জানাবো। এই জন্য দেখো না, শুধু ওই তো তোমাদের করতেছো, আমি এই নিয়েই আগাচ্ছি। স্যার, আপনি টেকনিকে আর পড়ান না? না, টেকনিক আর পড়াই না, আর মন হয় পড়ানো হবেও না, কারণ একটু দূরে বা আরো বড় করে কিংবা নিজস্ব ভাবেই ডেভেলপ করার ইচ্ছাটা আসলে আছে। তারপরে এই তো এই পাশে বহু নির্বাচনী। তো আমরা আজকে মূলত এই বহু নির্বাচনীগুলি সমাধান করব। তার আগে হালকা করে একটু বেসিক আলোচনা করে দিই। বেসিকটা করে নিই। ও, যারা আমার পুরাতন স্টুডেন্ট তারা জানো, আমার 2টা বই আছে, এই 2টা বই কিনলে তোমাকে কোর্সে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে। ঠিক আছে, মানে আবারও বুঝো, লাইভ ক্লাস যেগুলো হবে সেগুলো ফ্রি, সেটার জন্য তোমাকে কিছুই আসলে করতে হবে না, কিছুই কিনতে হবে না। কিন্তু এই কোর্সগুলো কিন্তু পরবর্তীতে আমাদের এখানে যুক্ত হয়ে যায়। কোথায়? আমাদের সুন্দর ওয়েবসাইট আছে, তোমাদের ওই ফেসবুক প্রাইভেট গ্রুপ না,
এটা সুন্দর ওয়েবসাইট যেটার মধ্যে সবকিছু এরকম, এই যে দেখো, ধরো এই যে গেলাম কোর্স, এই যে বাংলা ফার্স্ট পেপার, তারপরে এই যে অপরিচিতা, সোনার তরী, সাহিত্য খেলা, যেখানে যা ক্লিক করবা সেখানে নোট, পিডিএফ, ভিডিও, এখানে সবকিছু পেয়ে যাবা। হ্যাঁ, এই যে কোর্স ইনক্লুড করতে চাইলে সেই ক্ষেত্রে তুমি যদি 2টা বই নাও, ঠিক আছে, তাহলে তোমাকে কোর্সে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে। তার মানে তোমার 400 টাকার বই নিলেই তুমি প্রায় 500-1000 টাকার 2টা কোর্সে অ্যাড পাচ্ছ। একটা প্রশ্ন অনেকে করতে পারো, স্যার ফার্স্ট পেপারে তো অনেকে অ্যাড দেই নেই না, ফার্স্ট পেপারে এখন অ্যাড দেই নেই অনেক, এই জন্যই যারা সেকেন্ড পেপারে অ্যাক্সেস পেয়ে গিয়েছো তারা ফার্স্ট পেপারে অ্যাক্সেসও পাবা। ঠিক আছে, রেকর্ড ক্লাস তো এখন শুরু করি নেই, এই জন্য তো যেন শুরু করলে পরে তখন দিয়ে দিব, অর্থাৎ মিসিং ক্লাসটা তোমরা তখন সেখানে করে নিতে পারবা। আচ্ছা, তা আমরা বুঝতে পেরেছি। আমরা হালকা করে সোনার তরীটা শুরু থেকে আবার হালকা রিভিশন দিব। দেখো সোনার তরী এইটা এই শতাব্দীর একটা অন্যতম শ্রেষ্ঠ কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কবিতা, যেটা তোমাদের বইয়ে দিয়েছি। এটা কেন শ্রেষ্ঠ? কারণ এটা আমাদের একটা জীবন বোধের যেমন একটা গল্প বা ঘটনা আছে, তেমনি আরেকটা হচ্ছে একটা কি হয়, বলতেছে একটা, বুঝাচ্ছে একটা, এই যে এক কথা বলে আরেকটা বুঝানোর যে ক্ষমতা, এই কবিতা আমাদেরকে এই বিষয়টাই শিখায়। আনিকা, যাক, সালাম দিয়েছ, ওয়ালাইকুম সালাম। আনিকা, গতকালকে ক্লাস করনি, তুমি ক্লাস না করলে টেনশন হয়, কি ব্যাপার তোমরা কোথায় করলো না? কারণ আমার যদি 1 নম্বর এবং রোল 1 স্টুডেন্ট হয় সেটা হচ্ছে তুমি, কারণ একেবারে এই কোর্সে শুরু হয়েছে তোমার দ্বারা। তো আলহামদুলিল্লাহ, দেখছি এখন অনেক স্টুডেন্ট হয়েছে, দেখে তোমাদের ভুলে যাচ্ছি কিনা, না ভুলতেছি না, ভুলবো না ইনশাল্লাহ। যারা শুরু দিকে আছো তাদের মনে রাখবো, স্যার আপনার কাছে ইকোনমিক্স কোনো এখন ইকোনমিক্স পানি পানি হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, রাজা চৌধুরী, ইকোনমিক্সে পানি পানি করার জন্য একটা নোট বা বই আনতেছি, কিন্তু আসলে এগুলো করতে খুব সময় লাগে বা ডেডিকেশন লাগে, একটা করলে একটা আসলে হতে চায় না, এই জন্য একটু আটকে আছি। তবে ডে বাই ডে সবটাই হচ্ছে বা হবে। তো প্রথমে দেখি রবীন্দ্রনাথের পরিচিতি সম্পর্কে খুব বেশি বলার কিছু নাই, হালকা হালকা একটু বলি। তার ছদ্মনাম হচ্ছে সানি লিওন। আচ্ছা, রবীন্দ্রনাথের ছদ্মনাম কিভাবে সানি লিওন হয় এটা তোমাদের কাছে একটু দেখাবো। হয়ে গেল। আশ্চর্য। হ্যাঁ, দেখো কিভাবে এই জায়গার মধ্যে তুমি ভানু, ভানু শব্দের অর্থ হচ্ছে সান বা সূর্য, ঠিক আছে? তাহলে আর সিংহ মানে তো কি, লায়ন। এবার কি মিল পেয়েছো? ওকে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে না ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ছদ্মনাম হচ্ছে সূর্য সিংহ, আচ্ছা, বা সান লায়ন। এরপর উপাধি বিশ্বকবি বা কবিগুরু। জন্মটা একটু শুধু মনে রাখবা, 1861, তারিখটা মনে রাখা দরকার, 7ই মে। আচ্ছা, এটা একটা বিষয়, রবীন্দ্রনাথের জন্ম আর মৃত্যু কিন্তু তারিখটা ঠিক আছে, 7/7, মে আর আগস্ট, ঠিক আছে? ওকে, তারপর তার পিতা মাতা এগুলো না, শিক্ষা জীবনটাও বেশি ইম্পর্টেন্ট না, কর্মজীবনও বেশি না, সংসারও না, পুরস্কার। হ্যাঁ, পুরস্কারের মধ্যে এটা তো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গীতাঞ্জলি, নোবেল পুরস্কার পায় 1913 সালে। এর থেকে বড় কিছু তার হতে পারে না, এটাই হচ্ছে এটা সুন্দর ভালো জিনিস। এরপর হচ্ছে পত্রিকা সম্পাদনা, ভারতী, সাধনা, তত্ত্ববোধিনী নামে বেশ কিছু পত্রিকা তিনি সম্পাদন করেন। মারা যায় 7ই আগস্ট, ঠিক আছে? 15 আগস্টে মরে নাই, তার মানে রবীন্দ্রনাথ আর আওয়ামী লীগ কি হয়েছে, আগস্ট মাসেই মারা গেছে। এরপরে আরেকটা জিনিস, 22শে শ্রাবণটাও গুরুত্বপূর্ণ, যে বাংলা 22শে শ্রাবণ, যে এই বৃষ্টি, এই বন্যা বা এই বর্ষার মধ্যে, এই বৃষ্টির মধ্যে আমরা রবীন্দ্রনাথকে মনে করি। যাক 80 বছর বয়সে মারা গেছে, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা পড়বো হচ্ছে তার সাহিত্যকর্ম, সাহিত্য সম্পর্কেও তিনি বাংলা সাহিত্যের তো শ্রেষ্ঠ লেখক, তো সুতরাং তার সম্পর্কে আর বলার কিছু নেই, তোমরা ছোটগল্পে পড়তে পড়তে এসেছো। এখন আমি তোমাদেরকে একটা টেকনিকের মাধ্যমে তার যতগুলো উপন্যাস আছে সেই উপন্যাসগুলো পড়িয়ে দিব। সেটা হচ্ছে তার উপন্যাস মূলত 13টা। এই 13টা উপন্যাস কিভাবে মনে রাখবা? আচ্ছা, কিভাবে মনে রাখবা সেটা আরেকটু বড় করে দেখাই। একটা গল্প বলতেছি, গল্পটা মনে রাখো। এটা কি তোমাদের অপরিচিতা পড়ানোর সময় পড়িয়েছিলাম? যারা অপরিচিতা ক্লাসে ছিলা তারা একটু মনে করে দাও। আচ্ছা, শিফা আফরিন চলে আসছে। আচ্ছা শিফা, তোমাকে মনে অ্যাক্সেস দেওয়া হয়নি, ক্লাস শেষে অ্যাক্সেস দিয়ে দিব। হ্যাঁ, 1-2 জন আর কারা জানা ছিল, যারা হচ্ছে বইও নিয়েছো বা কিংবা ওই বইয়ের পরে যে বাকি যে টাকা সেটাও দিয়েছো, সুতরাং তাদেরকে কোর্স অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। ক্লাস শুরু হয়ে যাওয়ার কারণে সময় পাইনি। হ্যাঁ, তারপর দেখো 13টি উপন্যাস, একদিন। আচ্ছা, গল্পটা কি?
গল্পটা হচ্ছে দুইটা বোনের গল্প। দুই বোন ঘরে আর বাহিরে, বাইরে যে মালঞ্চ, মালঞ্চ মানে হচ্ছে বাগান, তাহলে ঘরের বাইরে মালঞ্চের মধ্যে ঘুরতে ঘুরতে শেষের কবিতার গোড়া থেকে 4 অধ্যায়, গোড়া মানে কি শুরু থেকে 4 অধ্যায় মুখস্থ করে ফেলেছে। হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোমাদের দোয়ায়। আচ্ছা, এরপরে আসো, তার মানে কি, প্রথমে শুরু করি। তার মানে দুই বোন, দুই বোন কি করে, জিনিসপত্র মুখস্থ হতে তার ভালো লাগে, তো কি করতেছে, ঘরে যাচ্ছে, ঘর থেকে বের হচ্ছে, তা ঘরের বাইরে বাগান, তো ঘরের বাইরে বাগান টাগানে ঘুরে ঘুরে তারা শেষের কবিতার একদম শুরু থেকে 4টা অধ্যায় মুখস্থ করে ফেলছে। এই খুশি হলে কি হয়, মানুষ দেখো না, কারো যদি ভালো কাজ করে তার কেউ একটা পুরস্কার দেয়, তো ঠিক এই ঘটনাই ঘটেছে। ফলে রাজর্ষি খুশি হয়ে তাদের সাথে যোগাযোগ করে, যাক এত সুন্দর মেধাবী দুইটা বোন, যাক আমি ওদের সাথে যোগাযোগ করাতে কি করবো, পুরস্কৃত করব। তো ওদের সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে প্রজাপতি নিবন্ধে, অর্থাৎ রাজার যে বাগান যেখানে প্রজাপতি উড়াউড়ি করে সেই বাগানের মধ্যে চতুরঙ্গ খেলার আহ্বান করে। চতুরঙ্গ কি জানো, 4টা অঙ্গ। এখানে কে আসো, চতুরঙ্গ অর্থ কি জানো? চাকরিতে আপনার কোর্স আছে আমার কাছে, টেলিগ্রামে রেখে দিচ্ছে, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো করছো, কারণ ওই কোর্সের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সব ডিলিট করে দিবে, বা ডিলিট মনে হয়েও গেছে বা করেও দিছে। যারা আগে থেকে রেখে দিতে পারছো তারা তো রাখতে পেরেছই। বলতে পারো চতুরঙ্গ কি? কেউ পারো নেই। আচ্ছা, চতুরঙ্গ হচ্ছে দাবা খেলাকে চতুরঙ্গ বলে। এটা 4টা অঙ্গ, হাতি ঘোড়া রাজা রানী এরকম মিলিয়ে 4টা বা 4 ঘর করে দেখে চতুরঙ্গ খেলা। তো যেহেতু দুই বোন এত মেধাবী, মুখস্থ করতে পারে, এই যে রাজা কি করছে, তাদেরকে দাবা খেলার আহ্বান করেছে। এইটা শুনে বউ ঠাকুরানী, অর্থাৎ রাজার যে বউ, সে কি হয়ে গেছে ওদের চোখের বালি, যে কত বড় সাহস, রাজা ওদের সাথে দাবা খেলার আহ্বান জানায়, অথচ আমার ঘরের মধ্যে বউ ফেলায়। তো এই বউ ঠাকুরানী চোখের বালি হয়ে গেল। এই জন্য বউ ঠাকুরানী রাগ করে কি করছে, ওদেরকে নৌকা ডুবায়া মারছে। কিভাবে মারছে? নৌকা ডুবিয়ে মারলো। অর্থাৎ বলছে ঘুরতে বেরিয়েছো, নৌকার মধ্যে বসো, তারপরে নৌকা ডুবায় মারা ফেলছে। ঠিক আছে, এই যে গল্পটা বললাম, এখন এই গল্পটা তোমার কাজে লাগবে যখন তুমি রবীন্দ্রনাথের কোন উপন্যাস পড়তে যাবা, তখন দেখবা এটা খুব চমৎকার করে তোমার কাজে লাগতেছে। মার্জিয়া মুস্কান, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম স্যার, ওকে, আচ্ছা, তা তোমরা তো অনেক অ্যাডভান্স, তোমরা অনেক আপডেট। আচ্ছা, তো ঠিক আছে, আমরা রবীন্দ্রনাথের উপন্যাসটা এভাবে করে পড়লাম, আর এভাবে করে পড়তে হবে, কারণ উপন্যাস থেকে প্রচুর প্রশ্ন আসে। কিন্তু এখন শুধু এতটুকু বলো, এই যে উপন্যাসটা পড়লা কাজে লাগলো কিনা। তোমাকে কিন্তু মুখস্থ করবা না যে তা 13টা উপন্যাস ঘরে বাইরে মালন চেপে করে মুখস্থ করবা না। তো যখন এরকম প্রশ্ন আসবে তখন তুমি ঘটনাটা মনে করবা, ও যোগাযোগ এটা একটা উপন্যাস, নৌকা ডুবি এটা একটা উপন্যাস, তারপর হচ্ছে এই যে শেষের কবিতা এটা উপন্যাস। এটা কিন্তু খুব বেশি আসে এই শেষের কবিতা, এই যে এইটা, এটা প্রচুর আসে। হ্যাঁ, প্রচুর প্রচুর এই কবিতাটা আসে। মানে এই শেষের কবিতাটা কি, এটা হচ্ছে কি বলা যায়, একটি উপন্যাস। তারপরে দেখি উৎস। উৎসগুলো আমাদের বইয়ের মধ্যে, আমরা যে বিপ্লব যে বইটি আছে এইটার বইয়ের মধ্যে আমরা উৎসগুলোকে একটু মোটা করে দিয়েছি। সব কথা আগে পরে আছে, যেটা আসল ঘটনা, যেটা আসল তথ্য, সেটা একটু বড় করে দেওয়া। এর কারণ কি, এটা হচ্ছে যখন পরীক্ষার আগে চোখ বুলাতে গেলেও তোমার পড়ার যে কাজগুলো সেগুলো যাতে হয়ে যায়। এবং কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই বিষয়টা অনেকে বুঝো না। ছন্দ যখন না বুঝো তখন খুব মন্দ লাগে কিংবা গন্ধ লাগে। তো ছন্দ পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা কি, স্যার বইগুলোতে কি কি দেওয়া আছে, বইগুলোতে কি কি দেওয়া আছে, আচ্ছা, বইগুলোতে দেওয়া আছে এই 4টা জিনিস। তোমাকে একটা মূল বইয়ের মধ্যে তোমার কি কি থাকে, আসল পড়াটা থাকে। তোমার গাইডের মধ্যে কি থাকে, বিগত সালের কোশ্চেন থাকে। তোমার সাপ্লিমেন্টের মধ্যে কি থাকে, কোশ্চেনগুলো একটু বাছাই করে দেওয়া থাকে। তোমার টেস্ট পেপারের মধ্যে কি থাকে, টেস্ট পেপারের মধ্যে হাইলাইট করা দেওয়া থাকে, কোনটা ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ, যাতে সময় মেপে মেপে তুমি পড়ে নিতে পারো, পরীক্ষার আগে রিভিশন দিতে পারো, শেষ সময় প্রিপারেশন নিতে পারো। এইটার মধ্যে এই 4টা জিনিসকে কম্বাইন করা হয়েছে। অর্থাৎ একটা বই নিলে পরে তোমাকে আর গাইড, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার আর কিছু কিনতে হবে না। এটা কিভাবে সম্ভব হয়েছে, এই সম্ভব হইলে তুমি জিনিসটা দেখো, দেখলে বুঝবে কিভাবে সম্ভব হয়েছে। তাহলে দেখো, ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, মাত্রাবৃত্ত বা ছন্দ জিনিসটা কি? ছন্দ হচ্ছে এক শ্বাসে যতটুকু উচ্চারণ করা যায়। তোমরা একটা সে লেভেল পড়েছো, যেমন গ গ নে, গ র যে, মেঘ, ঘ ন ব র সা। তার মানে এখানে আছে 8টা, আসলে ভুল, এখানে 8টা না, এখানে 5টা আছে, সরি 7টা আছে। গ গ নে, গ র যে,
যদি মেঘ উচ্চারণ মেঘ বলতে হয়, যদি মেঘ না বলে একটা না বলো মেঘ, তাহলে কিন্তু হয় কল 3 3 6 7 8 9 10 না ঘ ন ব র সা। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে হচ্ছে 8টা আর এখানে হচ্ছে 5টা, কিন্তু খেয়াল করতেছি এখানে 8টা, এখানে আছে কটা? 7টা আছে। তার মানে রবীন্দ্রনাথের ঠাকুরেরও ছন্দের মধ্যে একটু ভুল হয়ে গিয়েছে। আসলে ভুল না, তুমি রবীন্দ্রনাথকে মাফ করে দিতে চাইলে তোমাকে এটা উচ্চারণ করতে হবে আচ্ছা, প্রশ্ন করেছো স্যার বইটা তো অনেক বড় মনে হয়। না, বইটা অনেক বড় না। কেন বড় না? কারণ গাইডের মধ্যে তোমার এত সৃজনশীল, আমরা সেই কাজটা করি নাই। সৃজনশীল বাসে সাপ্লিমেন্টের মধ্যে যেরকম সৃজনশীল কটা লাগে, 4টা বা 5টা সৃজনশীল লাগে, আমরা 5টা 4টা সৃজনশীল দিয়েছি। কিন্তু তুমি চাচ্ছ তাইলে তো আমার গাইড কিনা হইলো না। এই জন্য যত বিগত সালের সৃজনশীল আছে সবগুলো দিয়েছি ডিজিটাল করে, অর্থাৎ কেউ যদি পড়তে মনে চায় লিঙ্ক দেওয়া আছে, সেখানে ঢুকে তুমি হচ্ছে বিস্তৃত যেটা আছে সেটা পড়ে নিও, কিংবা কমন পড়ার জন্য বা যে কটা পড়লে পরে সবগুলো কমন পাবে এরকম বাছাই করাগুলো শুধু দিয়ে রাখছি। অর্থাৎ এখানে সম্ভব হয়েছে ডিজিটাল মাধ্যম এবং হচ্ছে অ্যানালগ মাধ্যম দুইটাকে কম্বিনেশন করার কারণে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মাত্রাবৃত্ত এই এমসিকিউতে এসেছিল বিজ্ঞান এবং মানবিক বিভাগে 25-26। আচ্ছা হ্যাঁ, ওকে। তাহলে এবার কি ছন্দ মাস্টারটা বুঝতে পেরেছো ছন্দ আসলে জিনিসটা কি, কেন বলছে 8-5? এটাও কিন্তু প্রশ্ন আসে যে সোনার তরী কবিতাটি কত ছন্দে রচিত, তাহলে এটা আমরা তাহলে পারবো 8-5। গঠন রীতি, এটা একটা সংলাপ নির্ভর কবিতা। কেমন? কৃষক মাঝিকে ডাকতেছে, তার সাথে কথা বলতেছে। তোমাদের তোমাদের বেশ কিছু এই তারপরে কি একটা জিনিস তোমাদের বলি, যে টেকনিক এখন একটা বই আনতেছে না, যে কি বইয়ের মধ্যে শিক্ষক, যে বইয়ের সাথে তুমি শিক্ষককে পেয়ে যাচ্ছ। এইটা মনে করো একটা আমি এখন বলতেছি, কিন্তু আসলে বাস্তবতা না, বাস্তবতা এটা বহুত আগে প্রমাণিত। কারণ আমার বইটা বের হয়েছে কত সালে? 24, এটা কত সাল? 23 তো 24-এই বের হয়েছে, সেই 1 বছর আগে জুলাই মাসে। সেই সময় থেকে আমার বইয়ের মধ্যে প্রথম কিউআর কোড স্ক্যানার দিয়ে দিছি, যেটার মধ্যে আমার ক্লাসগুলো তোমরা পেয়ে গিয়েছো, তাই না? তো এখন এটা সত্যি এরকম না যে আমি তাহলে এটা প্রথম বাংলাদেশে আনছি ডিজিটাল করা, না, এটা আরো বহুত আগে ছিল। অনেকেই ইয়ার মধ্যে বইয়ের মধ্যে কিউআর কোড করে দিয়ে অর্থাৎ ক্লাসগুলো দিয়ে দেয়, ঠিক আছে? কিন্তু এইটা আসলে ভুল, যে বাংলাদেশে এই প্রথম যে বইয়ের মধ্যে সাথে শিক্ষক ফ্রি, কথাটা ভুল। কারণ এটা অনেক আগে থেকেই অনেকে দিচ্ছিল, তবে ধারাবাহিক ভাবে না। যাক, এবার আমার বইয়ের মধ্যে এরকম ক্লাসগুলো থাকবে। আচ্ছা, তারপর গঠন রীতি, সোনার তরী একটি রূপক কবিতা। আচ্ছা, এবার তা বললাম পটভূমি। পটভূমি হচ্ছে রবীন্দ্রনাথের শেষ সময়টা লেখা, ঠিক আছে? এটা তার জীবনে প্রায় অনেকটা শেষ সময়, আর বাংলাদেশে লেখা। বাংলাদেশ বুঝছো কোথায়? অর্থাৎ সে কিন্তু কলকাতায় থাকতো, আবার বাংলাদেশের সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল কুষ্টিয়ার শিলাইদহে থাকতো। সেইখানে থাকা অবস্থায় তিনি কবিতাটা লেখেন। বিষয়বস্তু হচ্ছে মানুষের কবি জীবন এবং তার কীর্তির ক্ষণস্থায়ী অস্তিত্বের কথা বলেছেন। যে কবিতার মূল বিষয়টা হচ্ছে মানুষের জীবন খুব ক্ষণস্থায়ী, এটা শেষ হয়ে যায়। কিভাবে করে? যে কিন্তু সময় মহাকালের কাছে যত বড় ব্যক্তিত্ব হোক তারা কিছুই না। রবীন্দ্রনাথ কত বড় ব্যক্তিত্ব, কত বড় মেধাবী লোক, কিন্তু সময়ের কাছে তার কি, তিনি কিছুই না। এরপর আসো পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিটা আর বলার কিছু নাই, এটা তোমরা নিজেরা খুব পড়লে বুঝবা যে শত বছর ধরে এটা খুব কবিতাটা খুব আলোড়ন সৃষ্টি করে আসতেছে, মূল ভাব। আচ্ছা, এরপর কবিতাটাতে হালকা একটু বলে দিই। কবিতাটার মধ্যে শব্দার্থগুলো খুব বেশি কঠিন, এগুলো পড়লে তোমরা পারবা। একটু ব্যাখ্যাটা বলি। মূলত গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। অর্থাৎ একজন কৃষক, সে কুলের কাছে বসে আছে, সে কোনো ভরসা পাচ্ছে না। যেহেতু আকাশে মেঘ, সে ভরসা কোত্থেকে পাবে? তার যে এত সুন্দর ফসলগুলো, এগুলো যে ভিজে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তার সমস্ত কৃতিত্ব, এত কষ্টের ফসল সব শেষ হয়ে যাবে। এদিকে একে তো সব দিক দিয়ে বিপদ, পানিতে নামবে, সেখানেও কি বলা যায়, সেখানে হচ্ছে অনেক পানি থাকার ফলে তার পক্ষে কি হওয়া সম্ভব না। মানে যেহেতু পানিতে নামবে, অর্থাৎ পানি এত খরস্রোতা, সেখানেও নামতে পারতেছে না। আবার আকাশের থেকেও বৃষ্টি নামতেছে, অর্থাৎ চতুর্দিকে কি বিপদ। তো ধান কাটা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, এদিকে নদীও কি একদম খুরের মতন ধারালো স্রোত যাচ্ছে। সেইখানে যদি কৃষক যদি নামে, তাহলে কি হবে? দেখা যাচ্ছে সে ধান নাটি নিয়ে নামলো, কিন্তু এদিকে স্রোতে তার লুঙ্গি ভেসে চলে গেল। এখন বুঝো সে কি বিপদে পড়বে। যাকে এরকম যাদের ভাসছে তারা জানে। এরপর আসো
একখানি ছোট ক্ষেত আমি একলা, চারদিকে বাঁকা জল করিছে খেলা। এখন ছোটটা ক্ষেতের মধ্যে সে একা একা, আর চারদিকে অনেক রকম বাঁকা জল। বাঁকা জল কিসের ইঙ্গিত? বাঁকা জল হচ্ছে এই প্রতিকূলতার ইঙ্গিত, যে চারদিকে অনেক প্রতিকূলতা, তার দিকে খেলা করতেছে। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। পরপার কোনটা? এখানে লেখক বুঝেছে পরকাল, অর্থাৎ পরে পারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। আরেক পারে দেখি আফসা আফসা, অস্পষ্ট অস্পষ্ট, কেমন কলমের কালি দিয়ে, মসি মানে হচ্ছে কালি, তরু ছায়া যেমন কলমের কালি দিয়ে কে জানি কে 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 রেখেছে, হ্যাঁ, দূরের জিনিসগুলো এরকম দেখে। গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই যে এখন কবির মনে বা কৃষকের মনে একটু আশ্বাস এসেছে, কি জানি কে জানি যাইতেছে, হ্যাঁ কে যাচ্ছে, দেখে কানে কানে হেডফোন লাগাইয়া, ঠিক আছে, কে জানি গান শুনতে শুনতে যাইতেছে। তো কবি ডাক দেয়, দেখে যেন মনে হয় চিনি উহারে। আরে ওর তো চিনি চিনি লাগে। তো ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। আচ্ছা, ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, তারা কি বুঝাচ্ছে? যে মাঝির অবস্থা খুব ভালো, সে একদম ভরা পালে আছে, খুব ফুল মুড়ে আছে, এবং সে নির্বিকার, সে কারো দিকে কোনো দিকে খেয়াল নেই। আচ্ছা, মাঝি কিসের প্রতীক? আহ ও আচ্ছা, উদাহরণগুলো জোস। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে আসো, দেখে যেন মনে হয় চিনি উহারে। তো মানে ইয়া কি, মাঝি কি খুব নির্বিকার, নির্বিকার থাকবে। মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। ওকে স্যার, আপনার দেওয়া উদাহরণগুলো জোশ, ঠিক আছে। ইনশাল্লাহ আমি আমার একটা ভলিউম বাইক করার চেষ্টা করব শুধু উদাহরণগুলো, কারণ আমি আসলে বাংলা ব্যাকরণের মধ্যে আর অনেক কিছু এত সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছি, এই আমার কাছে মনে হয় সেইগুলো একটা কালেকশন থাকা দরকার। এবং আরেকটা বিষয় হচ্ছে, উদাহরণগুলো দেওয়ার চেষ্টাটা করে এইভাবে যে ওই উদাহরণটা না দিলে ওইটা তুমি বুঝতেই না, অর্থাৎ ওই টপিকটা বুঝতে হলে ওই উদাহরণটা দিতেই হতো। আচ্ছা, এরপর দেখি, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলিতে এসে। এবার কৃষক রিকোয়েস্ট করতেছে যে তুমি নদী নৌকা নিয়ে চলে যাও না, ঠিক আছে, একটু আসো, কি করো, কুলিতে ভিসাও, আমার ধানগুলোকে তুমি নিয়ে যাও। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলিতে এসে। কি জন্য? তার ফসল সে এমনি দিয়ে দিবি, কিসের জন্য? কারণ কি, এই ধরো মনে করো আমার অনেক কষ্টের পিডিএফ, আমার অনেক কষ্টের নোট, তাও তোমাদের কেন ফ্রি দিতেছি? এরকম মনে হয় কি, যা কষ্ট তো, এখন এই ফ্রিটা রাইখে আমি কি করব? তোমাদের দিলে তো কিছুটা কাজে লাগবে, বা যখন পূর্ণাঙ্গ হবে তখন হয়তো এটাকে ওই সেল বলো আর যা কিছু বলো সেই দিকে হয়তো যাবো, কিন্তু এর আগে দিয়ে দিলে আমার সমস্যাটা কি? তো এই জিনিসটা মানুষ তার কষ্টটাকে অন্তত আহ কি হয়, আর্থিক ভ্যালু না পাক, সরাসরি নিজ উপকার না পাক, অন্য কেউ উপকৃত হলেও তার ভালো লাগে। এটাই বুঝাইছে যে আমার এই স্বর্ণের ধান, বা আমার স্বর্ণের ধান বলতে আমার সে দানি মূল্যবান সম্পদ, এটা ভিজে যাবে, আকাশ থেকে পানি এসে ভিজবে, তারপর নদীর পানিতে নষ্ট হবে, তার চেয়ে তুমি নিয়ে যাও, তুমি যারে মন চায় তারে দাও, তাও আমার ধানগুলোকে হাসি মুখে নিয়ে যাও। এটাই বুঝাচ্ছে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। খেয়াল করছো, রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু দুষ্ট ছিল, সে বলছে ভরে দিয়েছি। তাহলে যাই হোক, বলছে কি, যত চাও তত নাও। আরো আরো এখন যে মাঝি, এতক্ষণ সে খবরই নাই, এখন যখন নিছে তখন আবার কি বলে, আর আছে। কবি বলে কি বলবো, আর তো নাই, তোমার যা দেওয়ার সব ভরে দিয়েছি। এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। হ্যাঁ, মাঝি মহাকালের প্রতীক, আর প্রতীক বানে ধীরিকার দিও। ওকে, তারপরে এতকালের নদী কূলে, অর্থাৎ যতদিন এতকাল ধরে যেই সম্পদগুলো অর্জন করেছি আস্তে আস্তে সব তোমাকে তুলে দিলাম থরে বিথরে। এখন আমারে লহ করুণা কর, এখানে একটা আমারে নাও, একটু করুণা কর আমার প্রতি। ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে খাইছে রে। দেখো, আমারই সোনার ধানে, সোনার ধানটা কার? সোনার ধান তো হচ্ছে কৃষকের, যেই মাঝিরে দিছে, মাঝি এখন নৌকা ভেড়া নিছে, নৌকা ভেড়া বলে কি, আরে যাই হোক বাদ দাও, এটা তো আমার সোনার ধান ভরে গেছে, তোমরা নিতে পারবো না। এই আমার তোমাদের মধ্যে এরকম হয়, ঠিক আছে, যে মনে করো পিডিএফ নিবা না, যেই তোমার দিছি স্যার এই পিডিএফ তো আমার, ঠিক আছে, এরকম একটা হয়, মানে কেমন জানি, আর তখন আমরা চিনি না জানি না, এরকম হয়। দেখ, আমারই সোনার ধানে গিয়াছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। এখন বলতেছে শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে। শ্রাবণ গগন কি? শ্রাবণ গগন মানে হচ্ছে শ্রাবণের আকাশে মেঘ ঘোরাঘুরি করতেছে, আর আমি সেই শূন্য নদীর তীরে পড়েই আছি। পরীক্ষা আসছিল? আচ্ছা হ্যাঁ, ওকে।
যা ছিল নিয়ে গেল সোনার তরী, সোনার তরী আমার সবকিছু নিয়ে গেল। মহাকাল, আচ্ছা মহাকাল এটা আবার কি জিনিস? মহাকাল মানে যে সময়, যে পৃথিবী এই যে অনন্তকাল যে সময়টা, এটা কাউকে যে পাত্তা দেয় না, কত বড় ব্যক্তিত্ব, কত সম্মানের ব্যক্তিত্ব, সবাই মারা যায়, এই সময়ের কাছে আমরা সবাই তুচ্ছ। এই সময় কেমন যেন আমাদের কাউকে চিনে না, কাউকে বুঝে না, সময় আসলে সেই নিয়ে যায়, সেটা ধ্বংস করেই ফেলে। এটাই বলছে মহাকালের কাছে। তারপরে আসি, হ্যাঁ এই কবিতাটা লিখছিল কোথায়? শিলাইদহের নৌকায় বসে বসে কবি এই কবিতাটা লিখেছিল। ঠিক আছে, আমাদের কবিতা শেষ। এখানে তোমরা একটু নোটটা দিয়ে দিব, তোমরা এটা পড়ে নিও। সেটা হচ্ছে, আর যদি নোট পাওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, এমন কেউ আসো এখানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, না থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেও, আমি লিঙ্ক দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে। দেখো মূল কবিতা এখানে আক্ষরিক। আক্ষরিক কি? বর্ষার আকাশে মেঘ গর্জন করছে, একজন কৃষক অনেক বোঝা ধান কেটে কুলে একা একা বসে আছে। ফসলে তিনি ভরসা পাচ্ছেন না যে কে আসবে কিনা, কিংবা কোন উপায়ে ফসলগুলো রক্ষা করতে পারবে কিনা। এদিকে চারদিকে খুরের মতো ধারালো কি স্রোত, বর্ষার গতি, মানে একটা হলো স্রোত গুলো খুরের মতন ধারালো, আরেকদিকে বর্ষার যেমন গতি, এই গতিতে পানি যাচ্ছে। তাহলে বুঝো সব ঝামেলা সুষ্ঠুভাবে কাজ করা সমাপ্ত করার আগে চলে এলো, মানে সুন্দর করে ফসলটাকে কেটে এটাকে রক্ষা করবে, তার আগে সব ঝামেলাগুলো চলে আসছে। এটা কি আক্ষরিক অর্থ। কিন্তু রূপক অর্থ হচ্ছে আরেকটা। রূপক অর্থ রবীন্দ্রনাথ ঠাকুর তার সারা জীবন ধরে কি করেছে? অনেক কিছু লিখে গিয়েছেন। এখন তার জীবনে প্রায় শেষ সময় চলে এসেছে। তিনি এখন অনুভব করছেন যে তার এত কষ্ট করে লেখা সাহিত্যকর্ম সংরক্ষণ করা উচিত। তিনি চান এগুলো যেন সময়ের সাথে সাথে হারিয়ে না যায়। অর্থাৎ কবি সময়ের স্রোতে তার ধান বিলীন হওয়া ভয়ে ভীত। কবি বলছে আমার এই যে একটু রক্ষা হবে তো, কেউ রক্ষা করবে তো, নাকি এটা হারিয়ে যাবে, নাকি কালের গর্ভে সব শেষ হয়ে যাবে, আমি এত কষ্ট করে লিখছি একসময় যদি ভ্যালু না থাকে। কবি এরকম মনে করেছেন। তো ওইটাই, এর সাথে কবি না, এটা মানুষের, তোমার অনেক কষ্ট হতে পারে, আমার অনেক কষ্ট হতে পারে, আমার অনেক অর্জন হতে পারে, এটা তো রক্ষা হবে তো, মানুষ এটা মূল্যায়ন করবে তো, দাম দিবে তো, এই বিষয়টা। আচ্ছা যাক, তাহলে আক্ষরিক অর্থ, অনুবাদক ভাবার্থ, এটা পুরাটাই এরকম করে দেওয়া। তোমরা এটা পড়লেই বুঝবা, খুব সহজ বাক্যে দেওয়া, পড়লে বুঝবা। চরিত্র বিশ্লেষণ একটু আমরা করে দিই। চরিত্র বিশ্লেষণ হচ্ছে অবস্থান, প্রকৃতি, ধানের সাথে সম্পর্ক, প্রতীক আর পরিণতি। প্রথমে দেখি কৃষকের অবস্থান হচ্ছে কুলে একা বসে আছে আর অসহায় অবস্থায়, ঠিক আছে। আর এদিকে মাঝি, সে নৌকার বসে আছে এবং নদীর মাঝে। প্রকৃতি বা ভাব কি? কৃষক পরিশ্রমী, দুঃখী এবং নিরুপায়, অনেক পরিশ্রম করে সে ধানগুলো ফসলগুলো চুরিয়েছে এবং সে দুঃখী এবং সে নিরুপায়, কিছু করার তার নাই। আর মাঝি আনন্দ খুব, এবং সে গান গেয়ে বেড়াচ্ছে এবং রহস্যময়, কেমন জানি সে কোনো নজর দেয় না, কোনো দিকে নজর তাকায় না, এবং সে ধান নিতে চায় না। আবার যখন নেয় তখন আবার বলে আমার ধান, আবার যখন আমাকে একটু নৌকা উঠাও তখন বলে তোমার জায়গা নাই, তোমার ফসল তো নেই, আমার শেষ। এরকম হচ্ছে। এরপরে ধানের সাথে সম্পর্ক, ধান কৃষকের জীবনের মূল ভরসা, এটা তার জীবনে অনেক কষ্টের ফসল। আর কৃষকের ধান তরিতে তুলে নিয়ে সে চলে যায়, মানে আরেকজনের পরিশ্রম সে সুন্দর করে কি করে নিয়ে উঠায় নিয়ে চলে যায়। প্রতীক সাধারণ পরিশ্রমী, দুঃখী মানুষ এবং ভাগ্য, সময় এবং ক্ষমতা শ্রেণী। এটা কবিতা অনুযায়ী, কিন্তু অনুযায়ী তোমাদের যে রূপকথা অনুযায়ী কৃষক হচ্ছে যে পরিশ্রমী, এটা পরিশ্রম অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ যে পরিশ্রমী বা সংগ্রামী কিংবা শিল্প স্রষ্টার প্রতীক। আর মাঝি হচ্ছে মহাকাল বা সময়ের প্রতীক। পরিণতি কি? ফাঁকা হাতে নদী তীরে পড়ে থাকে, তার ফসলও থাকলো না এবং তাকেও কেউ রক্ষা করলো না। আর মাঝি ভরা নদী নিয়ে সে চলে যায়। কবিতার রূপকথা হচ্ছে কৃষক, কবি কিংবা শিল্প স্রষ্টা। তোমরা অনেক সময় কবি বলো, কবি বললে হবে না, পৃথিবীর যত শিল্প স্রষ্টা আছে, যত ভালো জিনিস যারা যারা সৃষ্টি করেছে সবাই, একটা খেলোয়াড় সেও একজন শিল্পী, একজন রন্ধন শিল্পী সেও একজন শিল্পী, যারা ছবি আঁকে তারাও শিল্পী, গান গায় সেও শিল্পী, ছাত্র সেও শিল্পী, শিক্ষক সেও শিল্পী, সবাই শিল্পী। তো এই যে আর ছোট ক্ষেত বলতে পৃথিবী কিংবা যার ক্ষেত্রটা বা কর্মক্ষেত্রটা। মাঝি বলতে মহাকাল বা সময়কে বুঝিয়েছে। অনেকে মহাকাল জিনিসটা বুঝে না, অর্থাৎ সময়, এক কথা সময়, টাইম। ধান আর ফসলটা হচ্ছে যে কর্মটা, সৃষ্টিকর্ম কিংবা সাহিত্যকর্ম কিংবা যে শিল্পকর্ম। আর সোনার ধান বলতে ওই ধানেরই একটু বিষয়িত করেছে। তোমার তো অনেক কর্ম আছে তাই না, তার মধ্যে কোন কোন ধান, কোন কোন কর্ম কি শ্রেষ্ঠ, এটাই যে আমার সোনার ধান শিল্পকর্ম শ্রেষ্ঠ সাহিত্য। বাঁকা জল হচ্ছে সময়ের প্রতিকূলতা, অর্থাৎ সময় তো বহমানই, কিন্তু সেটা অনেক কঠিন, অনেক বাঁকে বাঁকে কি তার মোড়, বাঁকে বাঁকে বিপদ।
আচ্ছা, এবার সাহিত্যে খুঁজি ব্যাকরণ, এটা পড়ানোর কিছু নেই, এটা হচ্ছে যার যার মতন করে নিজেরা পড়ে নিবা। এটা নিজে পড়লে উপকার, এইটুকুই। এটা থেকে সরাসরি প্রশ্ন আসবে এমন না। আচ্ছা, ওকে, এবার আমরা চলে যাব একদম প্র্যাকটিসে। এখন শুরু, রেডি, 1 2 3, তোমরা উত্তর করা শুরু করে দাও। আমরা বেসিক আলোচনা করে দিলাম। এখন খুব বেশি বড় করে আলোচনা করলাম না এই জন্যই, কারণ এগুলো তোমরা পড়তে পড়তে পারতে পারতে অনেক পড়ে ফেলেছো, এখন পারা দরকার। আচ্ছা, পড়ো। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে, উত্তর দেওয়া শুরু করো। স্যার তাহিরি একজন নতুন জিকির এর স্রষ্টা, তাই সে একজন, হ্যাঁ রে জবাই, এটাই অবশ্যই শিল্পী, সবাই শিল্পী। তোমরা অনেক সময় দেখো না, অনেক সময় দেখবা টয়লেটে গেলে পরে অনেক শিল্পী তার শিল্পকর্ম ছেড়ে রেখে আসে, সে ফ্লাশ দিয়ে তার শিল্পকর্মটাকে কি করে না, ফ্লাশ আউট করে না। তাহলে এইটা উচিত না। হ্যাঁ, তুমি অনেক শিল্পী, ভালো বুঝতে পেরেছি, কিন্তু তোমার শিল্পকর্ম সবার দেখানো দরকার নাই, এটা ফ্লাশ আউট করে আসো। আচ্ছা, 1-3 দিয়েছো। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার পায়? 1913 সালে। উত্তর সঠিক হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। এটা তার ছোটকালে 13 বছর বয়সেই তিনি লিখেছিলেন, বনফুল। 1-3, 2-3 দিয়েছে। হ্যাঁ, আকি, উত্তর সঠিক হয়েছে। পাঠ পরিচিতি। সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন? কৃষকের দুর্দশা, মানব প্রেম, প্রকৃতির বৈরূপ, জীবন দর্শন। সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন? কৃষকের না, মানব প্রেম না, প্রকৃতির বৈরূপ না, এই যে জীবনের দর্শন, অর্থাৎ জীবনের দর্শনটাই এরকম। 3-এর উত্তর করেছো সাফা, শাকিরা উত্তর করেছো 1 3 4, অনেকগুলো করছো। আচ্ছা, এটাও ভালো। 4-এর দিয়েছো 2, উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, হয়েছে। তারপরে আর কোনটা দিয়েছো? 5-এর দিয়েছো 1, উত্তর হয়েছে। 6-এর দিয়েছো 1, ঠিক আছে। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তারপরে সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তারপরে সোনার তরী কবিতাটি কোন ছন্দে লেখা? ওই দেখো, ঘুরে ফিরে সব এক কথাই, কিন্তু এই মাত্রাবৃত্ত ছন্দে লেখা, তার মানে ঘুরে ফিরে মাত্রাবৃত্তটা একদম আন্তস্থ করে ফেলা। সোনার তরী কবিতাটি কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এরপরে শব্দার্থ। ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে? ক্ষুরধারা বলতে বোঝানো হয়েছে খুরের মতো চকচকে, খুর দ্বারা কাটা, খুরের মতো ধারালো। আচ্ছা, ও একটা বলি, এতগুলো প্রশ্ন কিন্তু আমাদের মূল বই থাকবে না, কারণ হচ্ছে এই যে তোমাদের এখনো প্রিন্ট দিচ্ছি না, এই যে তোমাদের পড়াতে পড়াতে হলো কি করতেছে, এগুলোকে এডিট বা সংস্করণ করে ফেলতেছি, ঠিক আছে। তো এটা তোমাদের এই কোর্স শেষ হওয়া মাত্রই আমাদেরও এডিট বা প্রুফ দেখা হয়ে যাবে, এরপর তখন আমরা এটা পাবলিকেশনের দিকে যাব। তারপরে কি করো, সোনার তরী কবিতা সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? সৃষ্টি সম্ভার, মূল্যবান সম্পদ, রাশি রাশি। সোনার তরী কবিতা সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? 8-এর উত্তর নিউ কমেন্ট 20টা। ইয়া সাউন্ড কমাও তো। আচ্ছা, তাহলে এটা সৃষ্টি সম্ভার। 8-এর উত্তর কি দিছো? 8-এর উত্তর, হ্যাঁ 8-এর উত্তর ক। ওকে, সৃষ্টি সম্ভার। সোনার তরী কবিতা বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিদেশ শব্দটা কেউ বলতে পারবো? 9-এর উত্তর, এটা হচ্ছে চিরায়ত শিল্পলোক। চিরায়ত শিল্পলোক সম্পর্কে এটা। চিরায়ত শিল্পলোক বুঝো, অর্থাৎ চিরন্তন জীবনের, মানে সারা জীবনের যা, বা তারপর 10-এর, আচ্ছা চিরায়ত শিল্পলোক বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ চিরাচরিত, আমাদের সর্বজীবনের চেনা পরিচিত, এটা আমরা খুব চিনি, কিংবা বর্তমান না, অনেক আগের যে শিল্প, এইটাকে বুঝিয়েছে। তারপর হচ্ছে এপারেতে ছোট ক্ষেত আমি একলা, এই চরণটিতে আমি বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে? এই পারেতে ছোট ক্ষেত আমি একলা, এই চরণটিতে আমি বলতে প্রতীক অর্থে বোঝানো হয়েছে কৃষককে। সোনার তরী কবিতায় কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ কি? সোনার তরী কবিতায় কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ হচ্ছে
তরিটি ছোট, মাঝে উদ্বিগ্ন থাকায়। সোনার কবিতা কবিকে কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ হচ্ছে অপরিচিত বলে তরিটি ছোট, মাঝে উদ্বিগ্ন থাকায় দুর্যোগের কারণে। কবিতা কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ হচ্ছে এই যে তরিটি ছোট, ছোট সে ঠাই নাই, ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়াছে ভরি। সোনার তরি কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে? সোনার তরি কবিতায় মাঝির আচরণে প্রকাশ পেয়েছে ছলনার অভিনয়, চরম বাস্তবতা, নির্বিকারত্ব, নিরাশা। 12 উত্তর কি দিয়েছো? 12 উত্তর অনেকে দিয়ে ফেলেছো। নির্বিকারত্ব, নিরাশক্তি। জেরিন ইসলামের সঠিক হয়েছে। মার্জিয়া মুস্কা। আচ্ছা ঠিক আছে, মার্জিয়া যদি নাম চলে আসছে, মার্জিয়া একটু বলে রাখি, আমি শিওর তোমার বাবা হচ্ছে আওয়ামী লীগ, ঠিক আছে, এই জন্য সে তার মেয়ের নাম এমন নাম রেখেছে যাতে মানুষ তার মেয়েকে যতবার ডাকবে ততবার কি জিয়া ক্লিক করে মারবে, ঠিক আছে, এই হচ্ছে মার্জিয়া। ঠিক আছে, এরপর আসে সোনার তরী কবিতায় বর্ণামতে বর্ষা কখন এলো? বর্ষা না আসলে এখন হলো কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। ঠিক আছে, ওকে, এখন বলো মার্জিয়া উত্তর কি সঠিক? বাবাকে জিজ্ঞাসা করবা। আচ্ছা স্যার, প্রতীক অর্থে শিল্প স্রষ্টা কবি হবে না কেন? ফারহা প্রশ্ন করেছো। কত ঋতু ফারহা? প্রশ্ন নাম্বারটা বলো তো। ফারহা প্রশ্নটা আবার করো এবং প্রশ্ন নাম্বারটা বলো। এরকম এইটা খুব ভালো জরুরি তোমাদের ক্লাস ইয়ার মধ্যে। এই যে তোমার সাথে যারা 10-এর প্রতীক 10-এর, হ্যাঁ, যারা ক্লাস করে, ক্লাসের সাথে যারা থাকবে, এরকম 1-2 ভালো স্টুডেন্ট যারা একটু মনোযোগী, যারা একটু প্রশ্ন করলে এই প্রশ্ন থেকে বাকিরাও শিখে নিতে পারো। এই জন্য তোমরা তোমাদের টপার বা ক্লাসের ভালো ভালো স্টুডেন্টদেরকে এই সানে যুক্ত করে দাও, কারণ যত যত ভালো ভালো স্টুডেন্ট আসবে তার মাধ্যমে আমরা সবাই মিলে শিখতে পারবো। সোনার তরী কবিতা, আচ্ছা 10-এর উত্তর বলেছো স্যার, কেন হবে না? আচ্ছা দেখি। এ পারেতে ছোট ক্ষেত আমি একলা, এই চরণটিতে আমি বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে? ও আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন তো করছে। হ্যাঁ, প্রতীকী অর্থে তো কবিকে বোঝানো হয়েছে। এই খাতে আমি একলা, এই চরণটিতে আমি বলতে কৃষককে বোঝানো হয়েছে, কিন্তু যখন বলছে প্রতীকী অর্থে তাইলে হচ্ছে কবিকে। হ্যাঁ, ওকে, তাহলে ফারহা অসংখ্য ধন্যবাদ আমাদের একটি সমস্যা বা ভুলটা শনাক্ত করার জন্য। সোনার তরী কবিতায় কোন সময়ের কথা আছে? রাত, প্রভাত, দুপুর, বিকেল। সোনার তরী কবিতায় কোন সময়ের কথা আছে? রাত, প্রভাত, দুপুর, বিকেল। 14 পেরেছো কেউ? 14, আচ্ছা পারতে হবে বা পারতেও পারো, দেখি কে কে পারবা। হ্যাঁ 14-15 দিছে। হ্যাঁ 14 দিয়েছে হচ্ছে 2। হ্যাঁ প্রভাত, ঠিক আছে, প্রভাত বেলা। এরপরে ছোট খ্যাত আমি একলা, প্রভাত বেলা আছে। এরপরে 15 সোনার তরী কবিতা বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে? এইখানে একটু কনফিউশন হয়ে যায়, এখানে ভাদ্র আর আশ্বিন তো হবেই না, তাহলে আষাঢ় আর শ্রাবণের মধ্যে কনফিউশন লাগে, কারণ গগনে গরজ মেঘের তো আষাঢ় মাসেই তো এটা হয়, এই জন্য আষাঢ় মনে হবে। কিন্তু সরাসরি উল্লেখ আছে কোথায়? সরাসরি কোন মাসটার কথা একেবারে উল্লেখ করা আছে? সেটা হচ্ছে শ্রাবণ মেঘে ঘন, শ্রাবণ মানে শ্রাবণ ঘন মেঘে, ঘন মেঘ ঘুরে ফিরে, এরকম একটা বাক্য বা লাইন ছিল, ঠিক আছে। তাহলে শ্রাবণ যেহেতু বলা আছে, তাহলে শ্রাবণ মাসের নাম সরাসরি উল্লেখ আছে। এটা একটা কনফিউশনাল, অনেকেই এখানে আষাঢ় দিয়ে ফেলে, যারা কবিতাটা ভালো করে পড়ে না তারা কিন্তু এই আষাঢ়টা ভুলটা কিন্তু করে ফেলে। আচ্ছা, তারপরে আসো 16 সোনার তরী। আচ্ছা এখানে সাকিরা তুমি 3টা করে উত্তর দাও, কি হয় 4টা-5টা হইলে এটা অনেক নিচে চলে যায়, আমি ওটা দেখতে পাই না, সিমোর দিতে হয় আর কি, এই জন্য 3টা উত্তর দিলে দেখা যাবে। সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? জলরাশি হচ্ছে অসহায়ত্বের প্রতীক বলা যেতে পারে, কিংবা কালো স্রোতের প্রতীক, অর্থাৎ সময়ের খারাপ স্রোতের প্রতীক। কালো স্রোতটা বেশি সুন্দর হয়। 17 উত্তর হচ্ছে, সরি 16 উত্তর হচ্ছে কালো স্রোত। 16 ক দিয়েছো? খ দিয়েছো না? খ দিও না। এই হ্যাঁ ঠিক আছে, 16 আনিকার উত্তর সঠিক হয়েছে। এরপরে শফিকুলের উত্তরও সঠিক হয়েছে। সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? আচ্ছা, মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, কারণ
কর্ময় অক্ষয়, কর্মদামী, কর্মপ্রিয়, কর্ম নশ্বর। কি হতে পারে দেখো, অক্ষয় আর হচ্ছে নশ্বর প্রায় না একই জিনিস। নশ্বর মানে যেটা, না সরি, নশ্বর একই জিনিস না, নশ্বর মানে অবিনশ্বর এক জিনিস। নশ্বর মানে যেটা নষ্ট হয়ে যায়, যা নষ্ট হওয়ার স্বভাব যার, তার মানে হচ্ছে নশ্বর। বাবা কোনো তল সাবরকার না যাক, তাহলে আলহামদুলিল্লাহ। ওকে, নামটা মনে হয় সুন্দর, এই জন্য মনে রাখছিল। আচ্ছা, তারপরে না, বাবাকে জিজ্ঞাসা করে দেখো, বাবা তুমি এরকম জিয়ারে কেন মারো, বা বাবা অনেক সময় অন্য কেউ রাখে, সে কোন দল সেটা জিজ্ঞাসা করবা, ঠিক আছে। তারপরে আসো, সোনার তরী কবিতার সোনার ধান আসলে কি? সোনার ধান আসলে হচ্ছে সৃষ্টি, কর্ম বা সম্পদ। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, সোনার তরী কবিতা এখানে তুমি কে? তুমি হচ্ছে মাঝি, ওগো তুমি মানে মাঝি, তুমি মাঝি সাহেব, তুমি কোথায় যাও কোন বিদেশে? ব্যক্তি জীবন কদরহীন, এই উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতায় কোন চরণে রয়েছে? ব্যক্তি জীবন কদরহীন, এইটা সোনার তরী কবিতা রয়েছে। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, সকলে দিলাম তুলে থরে বিথরে, শূন্য নদীর তীরে রোহিণী পড়ে। আচ্ছা, এটা আমি উত্তরটা দেখবো কে কি করেছো। 21-এর উত্তরটা, এটা একটা ধরার বিষয়, পারার বিষয়, কে একদম খুব কঠিনও বলবো না। শূন্য নদীর তীরে রোহিণী পড়ি। আহ 17 বললাম না? সোনার তরী কবিতা বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? বাঁকা জল বলতে বোঝানো হয়েছে মহাকাল, নদীর স্রোত, খরস্রোতা নদী, ধারালো জলস্রোত। ধারালো জলস্রোতী, এটি বোধ হয়। খরস্রোতা নদী, এটি তো মনে হয় খরস্রোতা নদী, এটি বেশি হয় আমার মতে। আচ্ছা, তারপর উত্তরটা দেখি। 17 দেওয়া আছে মহাকাল। না, বাঁকা জল মহাকাল না, ঠিক আছে, বাঁকা জল মহাকালের প্রতীক নয়। ওকে, তাহলে এখানে একটা দেখো, এই পুরো প্রশ্নটার মধ্যে একটা ভুল আসছে। কারণ যদি খরস্রোতা নদী হয়, ধারালো জলস্রোত হতে পারে, আবার দেখো নদীর স্রোত হতে পারে, এই তিনটা যেহেতু হবে না, সেই হিসেবে মহাকাল হয়। কিন্তু নদীর বাঁকা জল তো আসলে মহাকাল না, বাঁকা জল হচ্ছে প্রতিকূলতার প্রতীক। বাঁকা জল, মহাকালের প্রতীক হচ্ছে মাঝি কিংবা নৌকা। সোনার তরী এটা মহাকালের প্রতীক, কিন্তু বাঁকা জল না। তার মানে এই প্রশ্নটার মধ্যেই ভুল আছে। তোমাদের এরকম প্রশ্ন থাকবে, সবটার মধ্যে এরকম ধরনের প্রশ্ন তোমরা পেয়ে যাবা। এটা যদি ভোট কোশ্চেন, এই আমরা দিয়ে দিচ্ছি, এটা প্রশ্ন আমরা সৃষ্টি করেছি এরকম না, ভোট কোশ্চেন থেকে দিয়ে দেওয়া। এটা দেখার জন্য যেরকম 1-2টা প্রশ্ন তোমাদের এরকম এসে পড়বে, আর এগুলো তোমাদের কপালের বিষয়, 1-2টা পাবাই। 21-এর উত্তর কিছু দিয়েছো, 21-এর উত্তর 4 দিয়েছো, হ্যাঁ 21-এর উত্তর 4 সবার হয়েছে। সেটা কি? শূন্য নদীর তীরে রহিনু পড়ি, শূন্য নদীর তীরে পড়ে রইলাম। তারপরে 22, ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতা মূলত কি বোঝানো হয়েছে? তুমুল বর্ষা, খরস্রোতা নদী, বর্ষার দুর্যোগ, বর্ষা প্রকৃতি। ঘন বর্ষা মানে তুমুল বর্ষা, এই তো সহজ। এরপর হচ্ছে সোনার তরী কবিতায় ঘন বর্ষা বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে প্রবল বর্ষণ। সোনার তরী কবিতায় মূল ভাব ফুটে উঠেছে কোন চরণে? আচ্ছা, আরেকটা কাজ, সেটা হচ্ছে অ্যাডমিশনেরও কিছু এমসিকিউ করাই দিব। এখন এগুলো যেমন পারতেছো, খুব মজা লাগতেছে, লাইভে প্রবলেম হচ্ছে, বাকিরা একই প্রবলেম ফেস করতেছো? কারণ এটা হয় দুইজনেরই, কারো হয় ব্যক্তিগত আর কারো হয় হচ্ছে মানে কি এই আপ ডাউন করতেছে এরকম, নাকি সাউন্ড শোনা যাচ্ছে না? কোথায় প্রবলেম সেটা একটু জানাইও।
আপ ডাউন যদি হয় সেটা কিছু করার নাই, এটা হবেই, নেটের বিষয় তো, ইন্টারনেটের বিষয়। সোনার তরী কবিতায় মূল ভাব ফুটে রয়েছে কোন চরণে? আমার বাবার সময় হলো, দাও বিদায়, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, যেতে নাহি যাবো, হায় তবু চলে যেতে হয়, আমার ডেকো না, ফেরানো যাবে না। সময় হলো, দাও বিদায়, না এটা হবে না। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, এটা হতে পারে। যেতে নাহি দিব হায় তবু চলে যেতে দিতে হয়, এটাও ঠিক হয়। আমার ডেকো না, ফেরানো যাবে না, এটাও না। তাইলে খ আর গর মধ্যে কনফিউশন, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, এটাই 24-এর খই হয়। 24-এর খ। ঠিক আছে, তারপর আসো 25-এ। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ধান কাটা হলো সারা, এর মধ্যে কোন ভাব প্রকাশ পেয়েছে? এর মধ্যে প্রকাশ পেয়েছে কর্মের পরিণতি, ফসল তোলার তারা, ফসলের কাজ সম্পন্ন হওয়া। সোনার তরী কবিতা কবির আক্ষেপ হয়ে গেল। হ্যাঁ, ধান কাটা হলো সারা মাধ্যমে কোনটা প্রকাশ পেয়েছে? ফসলের কাজ সম্পন্ন হওয়া, কর্মজীবন, ফসল তোলার তারা, কর্মের পরিণতি। ফসলের কাজ সম্পন্ন হওয়া, সারা মানে সম্পন্ন হওয়া, ধান কাটা হলো সারা, ধান কেটে আমরা সেরে ফেলেছি, কাজটা হয়ে গিয়েছে, এটাই বুঝায়। তারপরে সোনার তরী কবিতায় কবি আক্ষেপ নিচের কোন পংক্তিটিতে প্রকাশ পেয়েছে? কবির আক্ষেপ প্রকাশ পেয়েছে নিচের কোনটার মাধ্যমে? আক্ষেপ প্রকাশ পেয়েছে আমারই সোনার ধানে গিয়েছে বড়, এখন আমার লহ, করুণা করে গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আচ্ছা, এইটা আমার মতে এইটাতে প্রকাশ পেয়েছে, 4 নম্বরটাতে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, সবকিছু আমার শেষ। আচ্ছা, তো তারপরে তোমাদের একটা জিনিস দেখাই, এখানে শুধুমাত্র ওই যে গাইড টেস্ট বা নোট টোট শুধু অ্যাড হয়েছে এরকম না, অ্যাডমিশনটাও কিন্তু অ্যাড হয়েছে। এই দেখো, এরপরে কিছু অ্যাডমিশনের কোশ্চেন আছে, দেখছো? অ্যাডমিশনের কোশ্চেন কি করাবো? করলে ভালো হবে কি, এখানে তোমাদের অনেক কঠিন কঠিন প্রশ্ন থাকে, অর্থাৎ তোমরা ইয়াতে যা পড়ছো তার থেকে আরো কিছু ডিফিকাল্ট টাইপের কোশ্চেন এখানে থাকে। যদি হয় এটা প্রিপারেশন একসাথে দুইটাই ভালো হয়, কিন্তু এটা মনে রাখো তোমাদের ইন্টার লেভেলিং তাতে কঠিন কোশ্চেন আসে না। এই প্রিপারেশনটা নিবা হচ্ছে যাদের ইয়ার প্রিপারেশনটা হয়ে গেছে, আসলে তোমার সাধারণ মানে একটু বুদ্ধিমান তো তারাই যারা একসাথে দুইটা নেয়, তাই না? একসাথে দুইটা নেওয়ার তো আগায় থাকে, তো এটা করতে পারো। এটা কি করব আমাদের সাথে? আচ্ছা ঠিক আছে, চলো, দেখতে চাইছো, একটু চেষ্টা করে দেখো, ওখানে আর উদ্দীপক উদ্দীপক থাকে না, এমনি করেই দেওয়া থাকে। আচ্ছা, শুরু করো। রবীন্দ্রনাথ সোনার তরী কবিতারা কোন ছন্দে রচিত? তার মানে দেখছো বিসিএস এর প্রশ্নের মধ্যেও এই কোশ্চেনটা আসছে, সোনার তরী কবিতাটা কোন ছন্দে রচিত। দেখছো, বিসিএস এ কি সোনার তরী কবিতা আছে? নাই, তাও এসেছে, কারণ কি? আসার কারণ হচ্ছে এই তোমাদের এই ক্লাসগুলো পরবর্তী যত ক্লাস আছে বা পরবর্তী যত লেভেল আছে সব লেভেলের জন্য গুরুত্বপূর্ণ। বিসিএস তারপরে হচ্ছে সরকারি জবগুলোতে আমার অন্য কোশ্চেন আসে না, যা আসে মূলত এগুলোই। আচ্ছা, সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতা হচ্ছে মাত্রাবৃত ছন্দে রচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিটিতে তরু ছায়া মসিমাখা গ্রামখানি কোথায় আঁকা? তোমাদের যারা ক্লাস করছে ক্লাসের মধ্যে কারা সায়েন্সের, কমার্সের, আর্টস একটু জানাইও। তরু ছায়া মসিমাখা গ্রামখানি কোথায় আঁকা? গ্রামখানি ওপারেতে, নদীকূলে, পরপারে, সরি পরপারে, পরপারে তরু ছায়া মসি পাখা, পরপারে, হ্যাঁ সরি পরপারে। তারপরে সোনার তরী কবিতা বাঁকা জল বলতে প্রতীক অর্থে কি বোঝানো হয়েছে? বাঁকা জল বলতে বোঝানো হয়েছে কালো স্রোত, কাল স্রোত মানে সময়ের যে ধাবমান। রাশি রাশি ভাড়া ভাড়া এরূপ শব্দে ব্যবহারকে বলে অলংকার নির্ধারক বিশেষণ। এই যে এটা কেবল নির্ধারক বিশেষণ, দেখছো ব্যাকরণ কিন্তু চলে আসছে। তার মানে ফার্স্ট পেপার কিন্তু টপিকটা আসছে ব্যাকরণিক টপিক, যেটা বিশেষণ না সর্বনাম নব্বই না ক্রিয়া, এরকম করে মিক্সচার করে কিন্তু আসে। এই জন্যই তোমাদের একটা টপিক আমি দিয়ে দিছি না, যে কি বলে সাহিত্যে খুব কমন, নাম কি এটার? দুইটা হবে না, দুই এ হবে না, দুইয়ের এ, কেন দুইয়ের এ হবে? এপারেতে তরু ছায়া মসিমাখা গ্রামখানি কোথায় আঁকা? ওপারেতে পরপারে
আচ্ছা ঠিক আছে, প্রশ্ন যেটা করেছো আমরা একদম ক্লিয়ার হয়নি, কবিতায় যাই। কবিতার মধ্যে কি বলেছে সেটা দেখে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো তোমাদের এই যেহেতু এর মাঝখানে দেখতেছো কেউ কি এরকম আছে নতুন যে আমাদের ওয়েবসাইটটা দেখো নাই, আমাদের ওয়েবসাইটে এভাবে করে জিনিসগুলো সজ্জিত সাজানো। ধরো ক্লিক করলাম, ক্লিক করে এই যে বাংলা ফার্স্ট পেপারে গেলাম, ফার্স্ট পেপারে যাওয়ার পরে যাবো হচ্ছে এই কোথায়, সোনার তরী। তোমরা এগুলো মোটামুটি অভ্যস্ত হয়ে গেছো অনেকেই, কারণ তোমরাও বিভিন্ন জায়গায় তারা ক্লাস করো, এগুলো সম্পর্কে জানো। আচ্ছা, আমরা একটা নোট ওপেন করতেছি। এই যে কবিতাটা দেখো, এই যে একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারদিকে বাঁকাচক করেছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে থাকা প্রভাত ফেলা। অর্থাৎ অপর পারে দেখতেছি যে কি আঁকা, তরু ছায়া মসি মাখা একটা গ্রাম যেটা মেঘে ঢাকা। এই পার থেকে বসে আমি দেখতেছি, পরপার দেখতে পাচ্ছি। মানে বিষয় হচ্ছে সেই কৃষক সে নদীর তীরে যে বসে আছে, সে দেখতেছে নদীর ওই পারে কত সুন্দর সম্ভাবনা, পরকাল সে দেখতে পাচ্ছে, কিন্তু দেখতে পেলেও সে সেখানে যেতে পারতেছে না। কারণ কি, মাঝখানে তো অনেক খরস্রোতা পানি, তীব্র স্রোত, এই স্রোত অতিক্রম করে সে সেখানে যেতে পারছে না। তাহলে কি বুঝতে পারলা, কি বুঝতে চাইলো? হ্যাঁ, খরপরশা শব্দের আবিধানিক অর্থ কি? খরপরশা 5, 5-এর 2 দিয়েছো। হ্যাঁ, ধারালো বর্ষা। এটা পারবা, দেখছো? তার মানে যদি এগুলো পারতেছো, কনফিডেন্স ডেভেলপ হচ্ছে না যে ইনশাল্লাহ অ্যাডমিশনে কাপাই দিবা, কাপাই দিবা ইনশাল্লাহ। এরপর দেখো, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, কাকে আহ্বান করা হয়েছে? কাকে আহ্বান করা হয়েছে? বারেক নামে ছেলেটিকে? না, এটা হচ্ছে নৌকার মাঝিকে। শ্রাবণ গগন ঘিরে, এর পরের চরণ কি? শ্রাবণ গগন ঘিরে, কতর উত্তর? 7-এর উত্তর। আমাদের সাথে অনেকে আসো। আচ্ছা, শ্রাবণ গগন ঘিরে, এর পরের চরণটা হচ্ছে ঘন মেঘ ঘুরে ফিরে। 7-এর উত্তর দিয়েছ কেউ? কেউ দাও নাই, দিয়ে দাও আগে আগে। এরপর খ ইউনিট, যারা আসছে আসছে তাদের জন্য এই ইউনিটটা। অ্যাডমিশন সম্পর্কে তোমাদের মনে টুকটাক ধারণা আছেই, তাই না? কোন কাদের জন্য কোন ইউনিট, তাহলে খ ইউনিট, খ ইউনিটের কোশ্চেন। তবে একটা জিনিস, যে তোমরা যারা খ ইউনিটের, তারা কি ক ইউনিটের প্রশ্ন পড়বা কিনা, গ ইউনিটের প্রশ্ন পড়বা কিনা, এটা পুরো ভুল কথা। তোমাদের সবটা থেকে পড়বে, কারণ প্রশ্ন যখন রিপিট হয় সেটা তো আর ভোট দেখে রিপিট হয় না, টপিক থেকে রিপিট হয়। তো সুতরাং সবাই সবার কোশ্চেন গুলোই পড়তে হবে। তরু ছায়া মসিমাখা কোন রঙের প্রসঙ্গ? কালো। সোনার তরী কবিতার পংক্তি সংখ্যা 42। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট, কোন দিকে নাহি চায়, এই পংক্তির আবেগে আগের পংক্তি হলো কি? ঢেউগুলো নিরুপায় ভরা পালে চলে যায়, ঢেউগুলো কোথায় যায়? রেখে যেন মনে হয় চিনিওয়ারে। আচ্ছা, ঢেউগুলো নিরুপায়, ঢেউগুলো নিরুপায় কোন দিকে নাহি চায়, এই 8-এর 10-এর উত্তর। তোমরা এখনো 7 পর্যন্ত পড়ে আছো, চলে যাও 10 পর্যন্ত, চলে যাও 10। নিচের কোন কবিতাটি, এই যে এই দেখছো প্রশ্নটা আসছে না, কবিতাটি পংক্তি সংখ্যা কত? 42। আমি তোমাদের একেবারে ক্লাসের শুরুতে যারা ছিল তাদেরকে কিন্তু এটা আলোচনা করেছি। কিভাবে মনে রাখবা 42? মনে রাখবা 6 7 42, অর্থাৎ প্রতিটা পংক্তির মধ্যে 7টা করে লাইন, আর এরকম পংক্তি পংক্তি আছে হচ্ছে মোট 6টা। এই যে আমরা যেন ঘর ঘর করে দিচ্ছি, 1 2 3 4 5 6, এরকম 6টা ঘর। আর প্রত্যেকটাতে আছে কয়টা করে? প্রত্যেকটাতে আছে 7টা করে। 1 2 3 4 5 6 7টা। ঠিক আছে, এবার কি বুঝতে পেরেছো? 6 7 42। নিচের কোন কবিতাটি আটমাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত? আটমাত্রার, আটমাত্রা কেন বলছে? 8 + 12, 8 + 13, 13 মাত্রার। এটা হচ্ছে সোনার তরী কবিতা। তারপরে কাটিতে কাটিতে ধান এলো বরষা, কাটিতে কাটিতে কোন অর্থ ব্যবহৃত হয়েছে? নিরন্তরতা, বিলম্ব, সমাপ্তি, সম্ভাবনা। এই দেখছো কি কঠিন কঠিন, মানে কঠিন বলতে কি একটু ডিফারেন্ট টাইপের, ইয়াতে একাডেমিক টাইপে যা আসে তার থেকে
আর একটু ভিন্ন লেভেলের কোশ্চেন গুলো আসতেছে। তাহলে এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিরন্তরতা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? স্যার 8-এর কোশ্চেন পদক চিহ্ন না? 8-এর কি বুঝো নাই? তরু ছায়া মসিমাখা কোন রঙের প্রসঙ্গ? এটা হচ্ছে কালো রঙের প্রসঙ্গ। কেন? তরু ছায়া মসিমাখা, মসি শব্দের অর্থ কি? মসি শব্দের অর্থ হচ্ছে কালি। এখন বলো কালি কি কালার হয়? এখন বলতে কালি তো স্যার বেগুনি কালারও হয়, তারপর হচ্ছে ক্রিম কালারও হয়। না স্যার, ক্রিম না, গোলাপি কালার হয়, কমলা হয়, নীল হয় না। আসলে প্রকৃত যে কালিটা সেটা তো কালো কালারেরই হয়। এই জন্যই বলছে তরু ছায়া মসি মাখা কোন রঙের প্রসঙ্গ? কালো রঙের প্রসঙ্গ। কবি এই পার থেকে ওই পারে দেখতেছে তরু ছায়া মসি মাখা, অর্থাৎ তোমরা অনেকে দেখো না, আমরা যে কি করি চিত্র আঁকি, একটা গ্রামে চিত্র আঁকার সময় দেখবা ওই পারের গুলো গাছগুলো পুরোপুরি আঁকি না, এরকম করে দেই আর একটা ভট করে দেই কালো কালো করে, বুঝাই কি? হ্যাঁ, দূরের ওগুলো হচ্ছে গাছ। তো লেখক সেটাই বুঝাইছে যে পরপারে দেখি একা তরু ছায়া মসি মাখা, অর্থাৎ কেমন জানি মসির বা কালোর মতো কালচে কালচে এই গাছগুলোকে এঁকে রেখেছে। প্রশ্ন করেছ 12, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এই কাটিতে কাটিতে কোন অর্থ ব্যবহৃত হয়েছে? এটা আমার যেটা মনে হবে নিরন্তরতা। ঠিক আছে, তারপরে দেখি ব্যাখ্যা করে 12 আছে। হ্যাঁ, এই যে নিরন্তরতা, উত্তর সঠিক। নিরন্তরতা, নিরন্তরতা মানে কি? অর্থাৎ তুমি থামনি, তোমার যে কার্যক্রমটা ছিল সেটা চলমান চলতেছিল, নিরন্তর ভাবে চলতে, কাটতে 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 কাটতেই কি বর্ষাকালটা চলে আসছে। তার মানে এইখানে অনেকে বিলম্ব মনে করবে, এটা তো বিলম্ব হবে না, সমাপ্তি তো হবেই না, সম্ভাবনা হবে না। অনেকের কনফিউশন লাগবে দুইটাতে মধ্যে, বিলম্ব আর নিরন্তরতার মধ্যে। বিলম্ব মানে হচ্ছে দের। এখন যদি প্রশ্নটা এরকম হইতো ধান কাটতেই কি হলো এলো বর্ষা, অর্থাৎ ধান কাটতে যে যাবো এমন সময় বর্ষা এলো, সেই ক্ষেত্রে তোমার বিলম্ব হইতো, যে ধান কাটতে বিলম্ব হয়ে গেছে। কিন্তু কাটিতে কাটিতে ধান, এই যে যখন দ্বিত্ব হয়েছে, এই দ্বিত্বই তোমাকে এটা তৈরি করতেছে নিরন্তরতা। এই টপিকটা তোমরা কোথায় পাবা? এই টপিকটা তোমরা পাবা হচ্ছে বিশেষণ পদ প্রকরণের মধ্যে। আমরা সেকেন্ড এই সপ্তাহে তো, আজকে তো কিবার শনিবার না, রবিবার, আগামীকাল হচ্ছে সোমবার, আগামীকাল তোমরা হচ্ছে এই পদের ক্লাস পাবা। ঠিক আছে, কি পাবা? কাঠিতে কাঠিতে। এবার সোনারতরী কবিতায় নৌকার মাঝি কিসের প্রতীক? নৌকার মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। কোন দিকে নাহি চায়, এই পংক্তির আগের পংক্তি হলো ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। ঢেউগুলো নিরুপায়। নিচের কোন কবিতাটি আটমাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত? নিচের কোন কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত? আটমাত্রার, এই যে সোনারতরী। কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত, এটি কোন কবিতার ভাবার্থ? কর্মীর চেয়ে কর্ম, আচ্ছা এটা হচ্ছে সোনারতরী, কারণ এখানে কর্মটা থাকে, কর্মী আর থাকে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাডমিশনে কিছু কোশ্চেন তো দেখলাম না, বাকিগুলো দেখবা আরো এরকমই জটিল, এবং এটা কম না, অনেকগুলি কোশ্চেন দেওয়া আছে, শুধু অনেকগুলো না, অ্যাডমিশনে যা এই পর্যন্ত এসেছে সবগুলি প্রায় 59টা মতো কোশ্চেন, শুধু একটা না, যতগুলো বিশ্ববিদ্যালয়, ঢাবি, জগন্নাথ, গুচ্ছ, সাত কলেজ, তারপরে এখন তো সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে, ওই পর্যন্ত যত আছে সবগুলোরই কোশ্চেন আছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় যে সেগুলোরও, ও 70, প্রায় 77টা। আচ্ছা, আবারটা জানো কিনা, তোমাদের কিন্তু কোশ্চেন লিখিতও আসে। সেই লিখিত কোশ্চেনও দেওয়া আছে, এবং লিখিত কোশ্চেনের ফরমেশনটা দেওয়া আছে, কারণ লিখিত কোশ্চেনটা কিন্তু একটু ভিন্ন আঙ্গিক হয়। তোমরা সবসময় যেরকম দেখে আসতেছো সৃজনশীল যেটা লিখতে হয়, অ্যাডমিশনের যে রিটেন যেটা, সেটা কিন্তু সৃজনশীল না, এটা একটা অন্য ধরনের কোশ্চেন। অর্থাৎ 5টা কোশ্চেন এরকমই থাকে, তোমাকে উত্তর লিখতে হয়। এখানে প্রতিটা কোশ্চেন কিন্তু সমান আকারে লিখতে হয়, এমন না কটা ছোট এক লাইনে, খটা একটু, গ বড়, ঘ বড়, এটা এই সিস্টেম না। আচ্ছা, 12টা প্রশ্ন করেছো, তার মানে কবিতা মুখস্থ করতে হবে? হ্যাঁ, কবিতাটা তোমাকে মুখস্থ করতে হবে না, বারবার পড়তে হবে। তবে কবিতাটা তোমাকে ঠোস থাকতে হবে না, যে একদম সিরিয়াল তুমি পুরো কবিতাটা বলতে পারো, এই টাইপের লাগবে না। তোমাকে অপশন দিবে, মানে এতবার পড়বা যে অপশন দিলে যাতে অন্তত পারো, এরকম ভাবে মুখস্থটা করতে হবে। অর্থাৎ মুখস্থ না, আত্মস্থ। আমি বলি এটা শব্দের মুখস্থ হবে না, কি হবে? আত্মস্থ। তোমাকে এটা আত্মার মধ্যে নিতে হবে। স্যার 14 খ হবে কিনা? 14 কোন দিকে নাহি চায়, এই পংক্তির আগের পংক্তি হলো কোন দিকে নাহি চায়। ও আগের পংক্তি বলছে না, ঢেউগুলো নিরুপায় কোন দিকে নাহি চায়, ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চায়। হ্যাঁ হ্যাঁ, হয়তো তাই তো মনে হয়। ও হ্যাঁ ঠিক আছে, আমি পরের লাইন বলছি তাই না? দেখছো অ্যাডমিশনে কেন মানুষ ফেল করে?
হে একটা কোয়েশ্চেন ভুল দিয়ে দিছো, মানে আগে আর কয়টা খেয়াল করি নাই, সন্ধ্যে সন্ধ্যে মিলে গেছে, বড় পায়ে চলে যায়, কোনো দিকে নাহি চায় না চায় ঢেউগুলো নিরুপায়, কিন্তু এর আগের লাইন আর পরের লাইন এই শব্দটাই। যাই হোক, খুব ভালো ধরেছো, কে জেরিন না, জেরিন অসংখ্য থ্যাংক ইউ। আর প্রশ্ন করেছো মার্জিয়া মুস্কান, হ্যাঁ লিখিত থাকে। অ্যাডমিশনে আগে অনেক কোয়েশ্চেন ফাঁস হইতো, এরপর যেটা হইতো এমসিকিউ কেউ পেরে চান্স পেয়ে যেত, আবার এমসিকিউ তো কেউ তো ভাগ্যও তো একদিন তো হয়ে যেত। এই জন্য যে যোগ্যতা যে উত্থান পতন এটাকে ধরা যেত না, তারপর থেকে নিয়ে এসেছে রিটেন। এতে কি হয়, যত কিছু করো না বাপু, তুমি প্রশ্ন ফাঁস হইলে তোমার লাভ হবে না, কারণ যে রিটেনে পারা সে রিটেনে পেরে যাবে। কারণ রিটেন হচ্ছে এমন এক যোগ্যতা, এইটা তোমাকে অনেক জীবন মিলে অর্জন করতে হয়, এটা তুমি রাতারাতি কয়েকদিনের মধ্যে অর্জন করতে পারবা না। অনেক প্র্যাকটিস করতে করতে হাতের লেখা, তোমার সৃজনশীল লেখার ক্ষমতা, শব্দের ভান্ডার, উপস্থিত যোগ্যতা, ছোট করে লিখতে পারা, ওই অতটুক করে লিখতে পারা, এই জন্যই রিটেনটাও দরকার। আচ্ছা একটা বলতেছি, সামনের মাসের মানে সেপ্টেম্বরে তো প্রায় আগস্ট শেষ, সেপ্টেম্বরের 10 তারিখ থেকে কিন্তু অ্যাডমিশনের একটা কোর্স শুরু হবে। অ্যাডমিশনের যে ক্লাস কোর্স থাকবে, সেই ক্লাসগুলো তোমরা যারা ইয়াতে মানে অন্তত যে আমাদের যে কোনো একটা কোর্সে যুক্ত হয়ে গেছো, তোমাদের সেই ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব। কারণ তোমরা জানা কথা, সেই কোর্স তোমরা এমনি তো কিনবে না, তোমার অ্যাডমিশন লাগবে না, কিন্তু তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিতে থাকো। আমার যে ফ্রি লাইভ গুলো হবে, সেইখানে টুকটাক বসে বসে হালকা করে দেখে দেখে একটু নিজেরা যাচাই করবে যে তোমার আসলে প্রিপারেশন কত দূর, তুমি কেমন করে পারো। আচ্ছা ভালো প্রশ্ন করেছো, লিখিত ভালো করবো কিভাবে। প্রথম বলি, লিখিততে ভালোর দুইটা বিষয়। যেমন মনে করো যে স্যার আমি সৃজনশীল হবা কিভাবে, দেখো সৃজনশীলটার যার যার যোগ্যতার বিষয়, এটা ডে বাই ডে পড়তে পড়তে শ্রম এবং সাধনার মাধ্যমে, মেধার মাধ্যমে এটা অর্জন করে। রিটেনে অনেকটা আসলে সেখান থেকে আসছে। দ্বিতীয়, এটা হচ্ছে প্রাকৃতিক। দ্বিতীয়টা হচ্ছে অর্জনকৃত, মানে শ্রম দিয়ে কি আমি পারবো কিনা, আমি কি বেটার করতে, হ্যাঁ এটা হচ্ছে প্র্যাকটিস, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আর একটা কথা হইতেছে, সেটা এখন না, ওই অ্যাডমিশন পর্যায়ে যাও, সেই সময় পারবা। তুমি এখন কন্টেন্ট জমাও, অর্থাৎ তুমি লিখিতে কি লিখবা, ওই বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে, তারপরে হচ্ছে এই যে এখানে দেখো এটা বলতে কি, সেটা বলতে কি, এগুলো আগে ভালো করে বুঝে নাও। তারপরে ওই যখন অ্যাডমিশনের সময় তুমি একটু লিখে লিখে একটু প্র্যাকটিস করবে। এই এপারেতে দেখো চারিদিকে বাঁকা জল, তারপরে গ্রামখানি মেঘে ঢাকা, গ্রামের চিত্রকল্পের ভেতর দিয়ে প্রকৃতির কোন রূপটি প্রকাশিত হয়েছে, সোনাতরি ফুটে উঠেছে, বর্ষার প্রাকৃতিক বর্ণনা দাও। তাহলে এই জিনিসটা তোমাকে আগে কন্টেন্ট পাল পারতে হবে, তারপর তুমি লিখতে পারবা। তার মানে কন্টেন্ট এখন অর্জন করে এইচএস থাকতে, অ্যাডমিশনে গিয়ে তুমি হচ্ছে প্র্যাকটিস করে অর্জন করবা। আর এখন যদি এটা করে না রাখো, তখন ডাবল কাজ করতে গিয়ে তোমার কিছুই হবে না। দেখো অ্যাডমিশন স্টুডেন্ট কেন পিছিয়ে যায়, সবাই তো বুঝে কি আসবে না আসবে, চান্স পাওয়ার অনেক, কিন্তু এই জন্য পিছিয়ে যায়, এই জিনিসটা ধরতে পারে না। সেটা কি, একসাথে সব পড়তে যায়, তার কোনো পড়াটিত হচ্ছে না, সেটাও পারে না সেটাও পারে না। এই জন্য এরকম বাছাই করে বা এরকম বুঝে বুঝে পড়তে হবে, যে তুমি এখন কন্টেন্টে আগায় থাকো, আর তখন প্র্যাকটিস আগায় থাকবা। ঠিক আছে, আমরা কি কিছু জ্ঞানমূলক করে ফেলি, কি বলো, করব? হ্যাঁ তোমাদের সংখ্যা যতজন আছো এই জন্য বললাম এতজন করা যায়। আমরা জ্ঞানমূলক করব কিনা একটু বলো। জ্ঞানমূলক আছে হচ্ছে 40টা। এটা সবার সম্মতি, কারণ অনেকে অনেক যারা ক্লাস করতেছো টায়ার্ডও হয়ে যেতে পারো, আবার কেউ চাইতে না স্যার একসাথে তো ক্লাস করতেছি, জ্ঞানমূলকটা শেষ করে ফেলি। আচ্ছা ঠিক আছে, শুরু করি। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, কেউ বলতে পারো কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? হ্যাঁ বিশ্বভারতী, হ্যাঁ বিশ্বভারতী মনে হয় তিনি। বিশ্বভারতী, বিশ্বভারতী কোথায়, কলকাতার না শান্তিনিকেতন? না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আর শান্তিনিকেতন তো তার কি। আচ্ছা উত্তরটা আমি একটু দেখি। আচ্ছা বিশ্বভারতী, ওকে ঠিক আছে, তোমরা আমার সাথে সম্মতি করছো, বিশ্বভারতী হবে। আচ্ছা তারপর তোমরা দেখো, তোমাদেরও একটু, কারণ কি শান্তিনিকেতন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তো শান্তিনিকেতন তার বিশ্ববিদ্যালয় না, এই জন্য আর কি বললাম বিশ্বভারতী।
রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। ছোটকালে তিনি এটা লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয় কত সালে? আচ্ছা, কত সালে এটা তো আমার মনে নেই, তাই আমরা একটু বের করার চেষ্টা করি। তার জন্ম যদি হয় 1961, তার এই বনফুল বের হয়েছিল তার 15 বছর বয়সে। হ্যাঁ, 15 বছর প্রকাশিত হয় 15 বছর বয়সে। তাহলে 61-র সাথে 15 যুক্ত করলে হয় হচ্ছে 71, তারপরে হচ্ছে 75, তাইলে বোধ হয় 1975। ও সরি, 1980। তো অনেক পরে হয়। ও সরি, হ্যাঁ 1980। তার মানে তিনি 15 বছর বয়সে তিনি এটা লেখেন, কিন্তু প্রকাশিত হয় মানে আরো অনেক পরে। যদি 80-তে হয় তাহলে ঠিক আছে, এটা হচ্ছে 1900 কেন হবে, 1880-তে। তার জন্ম যদি 61 হয়, 80-তে হইলে তো এটা প্রায় 19 বছর বয়সে। আচ্ছা, 1268, 25শে বৈশাখ। জন্ম না প্রকাশিত। বাংলা কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ? বাংলা কত সালে না? আচ্ছা, বাংলা সাল কিভাবে বের করবা, বের রাখবা তার যেই জন্ম সাল 1861, এখান থেকে +7 -6 বের করে ফেলো, তাহলে কত হয়? বা 61 7 যোগ দিলে হয় 68, 18 থেকে 6 বাদ দিলে হয় হচ্ছে 12, তাহলে 1268। এখন থেকে বাংলা সাল কিভাবে বের করবা? কি -6 +7। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে নিজের অনুবাদ করা গ্রন্থ সং অফারিংস এর গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। ওকে, হ্যাঁ, এটা অনেক বড় করে লিখছো, আলহামদুলিল্লাহ। কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেন? আচ্ছা, কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? এটা ভালো বলছো যে তিনি কিন্তু গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান না। গীতাঞ্জলির যে ইংলিশ অনুবাদ করেছে সেটাও একটা উন্নত সাহিত্যের ছিল, সেই অনুবাদটার জন্য তিনি পেয়েছেন। তারপরে বিসর্জন কোন ধরনের রচনা? বিসর্জন একটা নাটক, এটা জানতা না? আচ্ছা, হ্যাঁ, ওকে। তারপরে আসে 1268, বিসর্জন কোন ধরনের কবিতা? বিসর্জন হচ্ছে একটা নাটক, নাটক না? হ্যাঁ। তারপরে হচ্ছে কথা ও কাহিনী কোন ধরনের গ্রন্থ? কথা ও কাহিনী এটা তোমার কাব্যগ্রন্থ। হুম, আচ্ছা। তারপরে হচ্ছে বিসর্জন কাব্যনাট্য, হ্যাঁ সে নাটক, তবে শুধু নাটক না, কাব্যনাট্য আর কবিতার সংকলন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নাটক, তবে কি নাটক? কাব্য নাট্য। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকে, অনেকে বুঝো না। স্যার নাটক বুঝি, কাব্য বুঝি, কাব্যনাট্য এটা আবার কি জিনিস? এটা হচ্ছে এমন এক ধরনের নাটক যেটা হচ্ছে কবিতা কবিতা আকারে, পুরো নাটকের মধ্যে সংলাপ কথাবার্তা আলোচনা হয় কবিতা কবিতা আকারে। ঠিক আছে, সংলাপগুলো কবিতা আকারে। এবার আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর কি? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর হচ্ছে আটপৌরে বা সমাজ, সার্বজনীন সমাজ। এটা হচ্ছে মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা। হুদা এগুলা পারবা? এগুলো তো পারা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে মাঝে একদিন প্রশ্ন দিয়ে দেয় এরকম ধরনের আউলা ফাউলা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর কি? মানব মানব প্রেমের জয় বা সৌন্দর্য প্রীতি। তারপরে সৌন্দর্য তৃষ্ণা। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? তিনি জন্ম করেন 1861। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয় কত সালে? এই তো যেহেতু তার ইয়াটা হয়, এটার নাম কি, এই তার 15 বছর বয়সে। কত বছর বয়সে? হ্যাঁ, তার 15 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। এটা সবাই জানবা। এশিয়াদের মধ্যে সর্বপ্রথম সাহিত্য নোবেল পুরস্কার পান কে? রবীন্দ্রনাথ
ঠাকুর। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? কত বছর বয়সে? 15 বছর বয়সে। পাঠ পরিচিতি। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। দেখলো দেখতেছি 15 বছর বয়স। আচ্ছা, হচ্ছে অনেকেরই। ঠিক আছে, আমি দেখতেছি না, কিন্তু তোমরা করতে থাকো। মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ কি? মহৎ সাহিত্য হচ্ছে কালজয়ী বা সার্বজনীন। এটা হচ্ছে সবার জন্য এবং সব সময়ের জন্য। আচ্ছা, পৃথিবীর পথ, জাগতিক জীবন। তাহলে ছোটগল্পের পথিকৃত কে আছে শিশুদের মধ্যে? বিশেষ গুণ হচ্ছে হ্যাঁ, তারা হচ্ছে কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনা আলোকে শ্রেষ্ঠ তিনি। আচ্ছা, হ্যাঁ, ভালো ভালো, ঠিক আছে। দেখো, এই যে উত্তরটা হচ্ছে এইটা, যে মহৎ সাহিত্যের একটা বিশেষ গুণ হচ্ছে এইটা। বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনা আলোকের শ্রেষ্ঠত্ব নিরূপিত হয়। ঠিক আছে, যেমন দেখো কোরআনের ব্যাখ্যাগুলো এখন যত যুগ যাচ্ছে, প্রত্যেক যুগের সাথে মিলে যাচ্ছে, প্রত্যেক যুগে যুগেই এটা নতুন করে ধরা দিচ্ছে। তো রবীন্দ্রনাথেরও কবিতাটা দেখো, আজ থেকে কত বছর আগের লেখা, কিন্তু প্রত্যেক সময়তে আমরা আমাদের মতন করে ব্যাখ্যা করে করে যাচ্ছি। গানের পাখি চুপ করে গেছে। 21। সোনার তরী কবিতার কোন কাব্যের অন্তর্গত? এই সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত। খুর ধারা কি? খুরধারা। খুরধারা হচ্ছে খুরের ন্যায় ধার, নদীর স্রোত গুলো খুরের ন্যায় ধার। একুশের কি দিলা? আচ্ছা, 21-এর এই পাশে না? খরপরশা শব্দের অর্থ কি? খরপরশা মানে হচ্ছে ধারালো বর্ষার ন্যায়। হ্যাঁ, ধারালো বর্ষা। থরে বিথরে শব্দগুচ্ছের অর্থ কি? অর্থাৎ স্তরে স্তরে। স্তরে স্তরে। চারিদিকে বাঁকা জল কি করছে? চারিদিকে বাঁকা জল করিছে খেলা। সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? কোন ঋতু? ঋতু যখন বলছে তখন হচ্ছে বর্ষা। এই যে অনেকে এখানে আষাঢ় মাস দিয়ে দিবে, শ্রাবণ মাস দিয়ে দিবে, মনে রাখতে হবে আষাঢ় শ্রাবণ আর বর্ষা কিন্তু ভিন্ন। বর্ষা হচ্ছে ঋতু, আষাঢ় আর শ্রাবণ হচ্ছে মাস। ঠিক আছে, আষাঢ় আর শ্রাবণ হচ্ছে মাস। সোনার ধান কিসের প্রতীক? সোনার ধান হচ্ছে শিল্পকর্মের প্রতীক বললে কিন্তু হবে না, যেহেতু সোনা শব্দটা আছে এই জন্য দিতে হবে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ শিল্পের প্রতীক। আমি একেলা, এখানে আমি কে? আমি একেলা, এখানে আমি হচ্ছে কৃষক, আর রূপক অর্থে কবি কিংবা শিল্প স্রষ্টা, মানুষের কর্মফল ও সঞ্চয়ের প্রতীক। সোনার তরী কবিতারা ক্ষণিক হেসে কি নিয়ে যেতে বলেছেন? সোনার ধান। কবিতায় কবি ক্ষণিক হেসে কি নিয়ে যেতে বলেছেন? সোনার ধান। সোনার তরী কবিতা বিদেশ শব্দটি কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? 27 কেউ পেরেছো? 27 কেউ পারবা? একটু মনে রাখা, বিদেশ হচ্ছে চিরায়ত। চিরায়ত, সোনার ধান হচ্ছে চিরায়ত শিল্পলোকের প্রতীক। চিরায়ত শিল্পলোক। এরপর আসো, ভরা নদীর স্রোত দেখতে কেমন? ভরা নদীর স্রোত দেখতে ক্ষুরধার, ক্ষুরের নাতেন ধার এবং খরপরশা। তাহলে অর্থাৎ ক্ষুরের মতন ধার আর বর্ষার মতন ধাবমান। ধান কাটার সময় কি এলো? ধান কাটিতে কাটিতে এলো বর্ষা, অর্থাৎ বর্ষা এলো, বৃষ্টি এলো। ধান ক্ষেতটির আকৃতি কিসের মতো? আকৃতি হচ্ছে কিসের মতন? একবারে ছোট ক্ষেত, ছোট ক্ষেত, ক্ষেতের মতন না?
ধানক্ষেতের আকৃতি কিসের মতন? আচ্ছা, এই যে ধানক্ষেতের আকৃতি ছোট্ট দ্বীপের মতন। দ্বীপের মতন হওয়াতেই চারপাশেই জল খেলা করতেছে। নিরুপায় ঢেউগুলো কোথায় ভাঙ্গে? দুই ধারে ভাঙ্গে। নিরুপায় ঢেউগুলো কোথায় ভাঙ্গে? দুই ধারে ভাঙ্গে। কাকে দেখে কবির পরিচিত মনে হয়? দেখে যেন মনে হয় মাঝিকে। কাকে দেখে? মাঝিকে দেখে তার মনে হয় কি? চিনি উহারে, তাকে চিনি। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে কাকে বলা হয়েছে? মাঝিকে। শ্রাবণ গগন ঘিরে কি ঘুরে ফিরে? শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে। শুধু মেঘ বললে হবে না, কবিতার মধ্যে যেহেতু কি আছে? ঘন মেঘ আছে, তো সুতরাং তুমি উল্লেখ করবা ঘন মেঘ ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে কে পড়ে রইল? শূন্যের নদীর তীরে পড়ে রইল কৃষক। শূন্য নদীর তীরে রহিনু পড়ি। সোনারতরী কবিতা উল্লেখিত বাঁকা জল। বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল হচ্ছে কালো স্রোতের প্রতীক। কালো স্রোত, কাল স্রোত। আসলে এখানে কালো স্রোত না, শব্দটা হবে কাল স্রোত। কাল, কাল স্রোত কি? অর্থাৎ সময়ের যে স্রোত। নৌকা এবং মাঝি কিসের প্রতীক? নৌকা এবং মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। মহাকাল বা সময়ের প্রতীক। সোনারতরী কবিতায় কি মিশে রয়েছে? সোনারতরী কবিতায় মিশে রয়েছে কে? সোনারতরী কবিতায় কি মিশে রয়েছে? সোনারতরী কবিতার মনে রয়েছে একটা ভাব, হ্যাঁ, একটা ভাবক, ভাবক বা রূপক অর্থ বা জীবনের দর্শন। আচ্ছা, এই যে হ্যাঁ, সোনারতরী কবিতায় কি মিশে রয়েছে? সোনারতরী কবিতায় জীবন দর্শন মিশে আছে। এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ দর্শন। আচ্ছা, আমাদের প্রায় তো শেষ। এই 40 নম্বরটা, সোনারতরী কবিতা রূপক অর্থে কার দুঃখে প্রকাশিত হয়েছে? সোনারতরী কবিতা রূপক অর্থে প্রকাশিত হয়েছে কবির দুঃখ। ও আচ্ছা, তাহলে এরই মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল। এরপরে যে অনুধাবনমূলক প্রশ্ন, তারপরে আছে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীলের লাস্টে আবার কিছু প্র্যাকটিস কোশ্চেনও আছে। তো যাই হোক, যাদের কাছে আমার যে দুইটা বই নেই বা একটা বই আছে, তারা বাকি একটা বইও সংগ্রহণ করে নিও। যাদের কাছে একটা বইও নেই, তারা দুইটা বই সংরক্ষণ করে নিও, নিয়ে কোর্সের মধ্যে অ্যাক্সেস নিয়ে নিও, কিংবা নিয়মিত লাইভ করতে থাকো। তো শেষ সময় যদি কোর্স রিলেটেড কিংবা হচ্ছে এই পড়া রিলেটেড যে কোনো বিষয়ে প্রশ্ন থাকে, দ্রুত করতে থাকো, করতে পারো। আর আজকের পিডিএফ যেটা, আজকের পিডিএফটা দিব যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন মেম্বার সংখ্যা হবে 200, এখন আছে হচ্ছে 221 জন। আচ্ছা, আর যখন হবে 250 জন হবে, ঠিক আছে? কারণ তোমরা যারা আছে 221 জনের মধ্যে সবাই যদি 1-2 জন করে যুক্ত করো, তা 250 যদি বেশি সময় লাগবে না। কে? মুরতাইন হোসেন, মস্ত। আচ্ছা হ্যাঁ, সেটাই, ক্লাস প্রায় শেষ, আর বইটা নেওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে মুস্তান, তুমি এখন বই নাও নাই, তুমি তো মনে আগে নিছিলা। আচ্ছা দেখ, বইটা যেটা হোক এটা নিয়ে নিও, নিয়ে কোর্সের মধ্যে অ্যাক্সেস হয়ে যেও। বইয়ের যারা যারা আচ্ছা যারা অর্ডার দিয়েছো তাদেরটা এখনো দিই না, কারণ অনেকে আরো অর্ডার দিবে, সবারটা একসাথে করে পাঠিয়ে দিব, এই জন্য এখনো দেওয়া হইলো না। তো আবারও আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের একটা কোর্স প্ল্যান যেটা, সেই কোর্স প্ল্যানটা একটু দেখি। এই যে একদম শুরুতেই কোর্সের ডিটেলস সম্পর্কে আছে, কোর্স প্ল্যানটা যদি দেখাই, তার মানে আমাদের এই পর্যন্ত ক্লাস হয়েছে উচ্চারণ আর বানানের রেকর্ড ক্লাসগুলো এখনো হয়নি। তারপর হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের আমরা যে লাইভ ক্লাস করব, তো সেই লাইভ ক্লাসে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, ঋতুবর্ণন, অপরাজিতা, সোনারতরী, সাহিত্য খেলা, বিভূষণ মেঘনাদ,
এই কয়টা হয়ে গেল, এই কয়টা হয়ে গেল। এখন বাকি থাকতেছে কি? এখন বাকি থাকতেছে হচ্ছে সামনের সপ্তাহে, সামনের শনি রবিবার দিন কবিতা হবে যৌবনের গান, সরি যৌবনের গান হচ্ছে গদ্য হবে, আর কবিতা হবে বিদ্রোহী। তাহলে আমরা সেই দুইটা ক্লাসে উপস্থিত থাকবো। স্যার ভাইয়া নোট পিডিএফটা ওয়েবসাইটে আগে আগে দিলে আমাদের তো ভালো হতো। এই যে ওয়েবসাইটে আগে আগে দিলে না, তুমি ওয়েবসাইটে এখন ঢুকে দেখো, যদি ওয়েবসাইটে না দিয়ে তোমাদের ক্লাসে নিতে পারবো না, অর্থাৎ আমি ওয়েবসাইটে দিয়েই তারপরেই তোমাদের ক্লাসটা নিই। সুতরাং ওয়েবসাইটে ঢুকলেই দেখো এটা ওয়েবসাইটের মধ্যেই আছে। স্যার এই বইটা বাংলা প্রথম পত্রটা নিব সেটা বলছি। আচ্ছা ও আচ্ছা, বাংলা প্রথম পত্রটা আচ্ছা ঠিক আছে, ওটা তবে একটু দেরি হবে, প্রথম পত্র একটু দেরি হবে, কারণ এডিট করতে হবে, সংশোধন করতে হবে, বানান টানগুলো ইয়া করতে হবে, তোমাদের তো ইয়া ফাইলটাই পড়াচ্ছি। আচ্ছা, আর সেকেন্ড পেপারের কথা যদি বলি, আগামীকাল তাহলে কোন ক্লাস সেটা একটু দেখে নেই প্রত্যেক ক্লাসে। আচ্ছা আমরা তাহলে উচ্চারণ পড়েছি, বানান পড়েছি, তাহলে আজকে পড়বো বা আগামী ক্লাসে সোমবার দিন পড়বো হচ্ছে ব্যাকরণক শব্দ শ্রেণী। এইটার এক ক্লাসে, কালকে আসলে পদের জন্য এত ক্লাস করা লাগে না, হ্যাঁ এত ইয়া পারা লাগে না, তুমি ওই ভোট ভিত্তিকের পাঁচে পাঁচই পেয়ে যাবা ব্যাকরণ শব্দ শ্রেণী বাক্য ভিত্তিক যে ভোট প্রশ্ন সমাধান পাঁচে পাঁচ, যেটা এটা কালকেই হয়ে যাবে। তোমাদের এই প্রশ্ন তো দুই রকম আসে, একটা হচ্ছে বাক্য বাক্য, আর একটা হচ্ছে অনুচ্ছেদ ভিত্তিক। তাহলে কালকে পুরো বাক্যর গুলো, আর পরের দিন পাবো অনুচ্ছেদের গুলো, মিলিয়ে আমরা দুইটা ক্লাসই পাঁচে পাঁচের জন্যই পড়বো। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দেন, কিভাবে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে? আচ্ছা জয়েন রিকোয়েস্ট পাঠাইছো, ঠিক আছে। আর ও আখি যে বললা যে আরো যেগুলো, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রায় হয়ে যাচ্ছে, এই মাসের মধ্যে হওয়ার পরেই আমরা আপলোড দিয়েই এরপর হচ্ছে ফ্রি যে অ্যাক্সেস গুলো সেগুলো বন্ধ করে দিব। তো আমাদের কাজ প্রক্রিয়ামান চলমান দেখে আমরা এটা ওপেনলি সবাইকে দিচ্ছি বা দেখাচ্ছি। তখন 14 গোষ্ঠীর আমাদের মনে পড়ে, তো যখন ফ্রি থাকি তখন কেউ কল দেয় না। ও আচ্ছা, সবাই তখন ফোন দেয় না ক্লাসের মধ্যে, সেটাই তো আমি তোমাদের ক্লাসের শুরুতে দেখছো না, আমাকে সবাই ক্লাসের শুরুতে কল দিয়েছিল। ওকে, তা যারা ক্লাস করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে সেশন করতেছি। আগামীকালের ক্লাসে তোমরা আরো বন্ধু বান্ধব নিয়ে আরো অনেককে নিয়ে অংশগ্রহণ করে আমাদের এই যে প্রোগ্রাম, পুরো একটি আস্ত ফ্রি কোর্সের এই প্রোগ্রামে সাহস এবং অনুপ্রেরণা যোগাবে, সেই প্রত্যাশা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।